ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমার 500 MPYQ সিরিজে 2 নম্বর এবং 1 নম্বরের ক্ষেত্রে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার নতুন কোশ্চেন্স আনুন। এটা একদম সঠিক তোমরা বলেছো। তোমরা যদি 2022-এ যদি টেকনিশিয়ান দিয়ে থাকো বা 2022-এ যদি গ্রুপ ডি দিয়ে থাকো, তোমরা দেখবে যে 2022-এ এবং 2024-এর যে গ্রুপ ডি এবং টেকনিশিয়ান মারাত্মক পার্থক্য ছিল। এবং 2024-এর টেকনিশিয়ান বা 2024-এর গ্রুপ ডি থেকে, বিশেষ করে গ্রুপ ডি তো হয়ে গেছে বুঝতে পারছো, তার থেকে কিন্তু 2025-এর যে পরীক্ষাটা 2026-এ হলো, এই জাস্ট শেষ হলো 25 আগস্ট, তার কোশ্চেন্স কিন্তু প্যাটার্ন আলাদা। সুতরাং শুধু পিআইকিউ করলে হবে না, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নতুন কোশ্চেন্স তোমাদের করতে হবে। তো আমি আজকে তোমাদের নতুন কোশ্চেন সিরিজ এনেছি, ঠিক আছে? একদম নিউ, এগুলো পরীক্ষা পড়েনি এবং কিন্তু এই টাইপের পড়েছে, বাট এই ধরনেরটা পড়েনি। কি বলেছে দেখো, একটি উদ্ভিদ কোষকে এমন একটি দ্রবণে রাখা হলো যেখানে কোষের ভিতরের তুলনায় বাইরের দ্রবীভূত পদার্থের ঘনত্ব বেশি। সবচেয়ে সম্ভাব্য কী ঘটবে এবং কেন ঘটবে? দুটো প্রশ্ন একসঙ্গে জবরদস্ত দেওয়া হয়েছে। এবার এই কোশ্চেন্সগুলো পড়তে গিয়ে তুমি কী করবে? তুমি প্রথমে কোশ্চেন্স পড়বে, তার অপশান পড়বে। আমি তোমাদের অনেকবার বারণ করেছি যে অপশান পড়বে না। এই কোশ্চেন্সটা অ্যানালিটিক্যাল কোশ্চেন্স। তুমি যদি অপশান পড়ে ABCD পড়ার পর তোমার যদি মনে হয় যে আমি দাগাবো, তাহলে তুমি ওখানেই 1 মিনিট খাইয়ে দেবে। মানে এক একটা কোশ্চেন্সে 1 মিনিট লাগবে, মানে 40টা কোশ্চেন্সে টেকনিশিয়ান রয়েছে বলে বলছি, 40টা কোশ্চেন্সে 40 মিনিট লাগবে। তাহলে ওখানে তোমার টাইম কিন্তু মানে হয়ে গেল, তোমার আর সিলেকশন হবে না। এক্ষেত্রে তুমি কী করবে? তোমাকে বলেছি এই পয়েন্টটাকে খেয়াল করো। বাইরের কোষের ভিতরের তুলনায় বাইরের দ্রবীভূত পদার্থের ঘনত্ব বেশি। দেখো, পদার্থের ঘনত্ব বেশি, আর পদার্থের ঘনত্ব বলতে আমরা কাকে বুঝি? দ্রাবকে বুঝি। দ্রাবের ঘনত্ব যখন বেশি হয়, দ্রাবক কাকে বলা হয়? জলের মধ্যে যে চিনি দিচ্ছ, চিনিটা হচ্ছে দ্রাব্য, জল হচ্ছে দ্রাবক। তো দ্রাবের ঘনত্ব যখন এখানে হাই হচ্ছে, তখন আমি এটাকে কি বলি? আমি এটাকে বলি হাইপারটনিক। হাইপার শব্দের অর্থ কি? বেশি। বলে না তুই হাইপার হয়ে যাচ্ছিস। হাইপারটনিক। কি টনিক? হাইপারটনিক। হাইপারটনিক মানে অতিসারক, ঠিক আছে? এটাকে কি বলা? এটাকে বলা হয় অতিসারক। তাহলে অতিসারক দ্রবণের ক্ষেত্রে আমরা কি জানি? বাইরে পদার্থের ঘনত্ব বেশি। যখন বাইরে পদার্থের ঘনত্ব বেশি হবে, তার মানে বাইরে কার ঘনত্ব কম সেটা বলো? দ্রাবকের ঘনত্ব কম। আর দ্রাবক বলতে কি? জল। জলের ঘনত্ব কম। তাহলে বাইরে যদি জলের ঘনত্ব বেশি মানে কম হয়, আর দ্রাবের ঘনত্ব যদি বেশি হয়, তার মানে দ্রাবের প্রয়োজন নেই বাইরে, দ্রাবকের প্রয়োজন, অর্থাৎ জলের প্রয়োজন। তো বাইরে জলের প্রয়োজন মানে কোষ থেকে জল বেরিয়ে কোথায় যাবে? বাইরে যাবে। কোন অপশানে দেখো কোষ থেকে জল বেরিয়ে বাইরে যাবে আছে? দেখো, এখানে বলেছে বাইরে চলে যাবে, এখানে বলেছে ভিতরে প্রবেশ করবে, সো কাটো। এখানে বলেছে বাইরে যাবে, তো এই অপশানটাই আমাদের কারেক্ট হবে। কোষ, দেখো, ভেদ্য পর্দার মাধ্যমে জল কোষের বাইরে যাবে। ক্লিক করো, পরেরটায় চলে যাও। কোনোরকম কিছু আর দেখোই না এখানে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। যেমন এই কোশ্চেন্সটা দেখো, তোমরা দেখবে যে এই কোশ্চেন্সগুলোকে তোমরা 10 to 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারছো কিনা। তুমি যদি 10 to 15 সেকেন্ডের বেশি নাও, তার মানে দেখো 15 সেকেন্ড মানে 1 মিনিটে 4টে কোশ্চেন্স। তোমাকে 1 মিনিটে জেনেটনের প্রকারে নাও 3টে প্রশ্ন করতেই হবে। তুমি যদি 1 মিনিটে 3টে প্রশ্ন করো, ভালো করে বুঝবে, 1 মিনিটে 3টে প্রশ্ন তুমি করছো, ঠিক আছে? 3টে প্রশ্ন 1 মিনিটে, তাহলে 40টা প্রশ্ন কত মিনিটে? এইটা তোমাকে বুঝতে হবে। কত মিনিটে বলো? 40টা প্রশ্ন প্লেন নৈকিক নিয়ম করো তুমি, 13 মিনিটে, 3 × 39। সো 13 মিনিটে তুমি তোমার সায়েন্স শেষ করতে হবে। 15 মিনিটের যেন বেশি না যায়। 40টা কোশ্চেন সায়েন্সের তোমার যদি 15 মিনিটের বেশি লাগে, তুমি বুঝবে তোমার প্রিপারেশন ঠিক নেই। তুমি যতই কোশ্চেন্স পারো না কেন, পারার ওপর নির্ভর করে না, নির্ভর করে কিসের ওপরে? কত কম সময় তুমি পারছো তার উপরে। কারণ দেখো, সায়েন্স করতে ওরে বাবা, আমি একেবারে শুয়ে বসে সায়েন্স করলাম, তারপর দেখা গেল আমার রিজনিং আর ম্যাথ এমন দিল যে আমি ওখানে পারফর্ম করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল, আমি আর অ্যান্সার করতেই পারলাম না, কারণ টাইম শর্ট। তাই এটা করলে হবে না। একজন ছাত্র লক্ষ্য করলো যে একটি উদ্ভিদ কলায় এমন কোষ রয়েছে যেখানে ক্রমাগত বিভাজিত হয়। এই টাইপের এর থেকেও বেশি অ্যানালিটিক্যাল প্রশ্ন আমরা কিন্তু মক টেস্টে দিচ্ছি। অলরেডি তোমাদের 2টো মক টেস্ট দেওয়া হয়েছে, আজকে আরেকটা আসার কথা আছে। একজন ছাত্র কী লক্ষ্য করছে? একটি উদ্ভিদ কলায় এমন কোষ রয়েছে যেগুলি ক্রমাগত বিভাজিত হয়। দেখো, ক্রমাগত বিভাজিত হয় মানে তোমাকে এই পড়তেই কিন্তু মাথায় আনতে হবে যে এটা ভাজক কলার কথা বলছে। কোন কলার কথা বলছে? ভাজক কলা। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট বলছে বৃদ্ধিশীল অঞ্চলের কাছে অবস্থান করে। আমরা গ্যারেন্টি ভাজক কলার কথাই বলছে, ম্যারিস্টেমেটিক টিস্যুর কথা বলছে, ঠিক আছে, বা ম্যারিস্টেমের কথা বলছে। কোন সমন্বয়টি ব্যাখ্যা করে যে এই কোষগুলো দ্রুত বিভাজনের জন্য উপযুক্ত? দেখো, কোষ যখন দ্রুত বিভাজনের জন্য উপযুক্ত হবে, তার মানে তাতে ঘন সাইটোপ্লাজম দেখা যাবে। এটা গেল প্রথম কথা, ঠিক আছে? তো অল্প সাইটোপ্লাজম এখানে আছে, তো এটাকে ফার্স্ট কাটো। অল্প সাইটোপ্লাজম কোনই হতে পারে না।
ঘন সাইটোপ্লাজম, সুস্পষ্ট নিউক্লিয়াস এবং তুলনামূলকভাবে পাতলা কোষ প্রাচীর। তো দিস অপশান উইল বি দ্য কারেক্ট। মৃত কোষ তো হবেই না, কারণ বিভাজিত হচ্ছে মানে তারা জীবিত কোষ হবে, সেই জন্য এটা কেটে গেল। পুরু গৌণ কোষ প্রাচীর যদি তুমি দাও, গৌণ কোষ প্রাচীর অর্থ বোঝো? প্রাইমারি সেল ওয়াল অ্যান্ড সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল হয় অনেক পুরনো প্রাচীন কোষে, এগুলো তো সদ্য জন্মানো কোষ, তো এতে গৌণ দেখাই যাবে না। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? বি অপশান আমাদের কারেক্ট হবে। চলো, একটি গাড়ি ক্রমবর্ধমান দ্রুতি নিয়ে চলছে। ক্রমবর্ধমান দ্রুতি, আজকে তোমাদের রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্সে 80 থেকে 90 টাকা ছাড় দেওয়া হয়েছে। ফ্ল্যাট সেল ছিল 80 থেকে 90 টাকা, আজকে 12টা অবধি আছে। একটু পরে বলছি, আগে এগিয়ে নেই, নাহলে সবাই তোমরা বলবে স্যার আপনি অ্যাডভার্টাইজ করছেন। অ্যাকচুয়ালি তা নয়, দেখো যে কোনো জিনিসকে সার্ভাইভ করার জন্য একটা ব্যাকআপ দরকার হয়। আমরা এটা করছি, তার মানে আমাদের ডেফিনেটলি ব্যাকআপ দরকার হয়। আমি ক্লিন কথা ক্লিনভাবে বলি, ঠিক আছে? চলো আমরা কোশ্চেন আলোচনা করি, সব ফালতু কথা পরে হবে। একটি গাড়ি ক্রমবর্ধমান দ্রুতি নিয়ে চলছে। ক্রমবর্ধমান দ্রুতি তার মানে কি? দেখো, তোমাকে ফিজিক্সে প্রত্যেকটা টার্মের মানে জানতে হবে। দ্রুতি মানে হচ্ছে স্পিড, এবং সেটা ক্রমাগত বাড়ছে, তার মানে স্পিড চেঞ্জ হচ্ছে। স্পিড চেঞ্জ হচ্ছে তার মানে কি? আশা করি বুঝতে পারছো। ত্বরণ আছে এখানে, কি আছে? ত্বরণ আছে, ঠিক আছে? আচ্ছা, এবং পরপর সমান দূরত্বগুলি ক্রমশ কম সময় অতিক্রম করে। এর গতি সম্পর্কে নিচের কোন সিদ্ধান্তটি সবচেয়ে উপযুক্ত? বলো, এই টাইপের কোশ্চেন এবছর এসছে কিনা? এসছে। দেখো কী হবে, এর দ্রুতি কমছে এবং স্মরণ বাড়ছে। বুঝতেই পারছো আশা করি, এখানে দ্রুতি বাড়ছে বলছে, সে এটাতে অ্যান্সার হতেই পারে না। নেক্সট বলছে এর দ্রুতি বাড়ছে যা ত্বরণযুক্ত গতি নির্দেশ করে, ওখানে বলেই দিচ্ছি এটাই অ্যান্সার হবে। এর বেগ অবশ্যই শূন্য, কারণ সমান দূরত্ব অতিক্রম করা হচ্ছে। দেখো, বেগ যদি শূন্য হয় তাহলে ক্রমবর্ধমান দ্রুতি হচ্ছে কী করে? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট কারেক্ট, কারণ সমান দূরত্ব অতিক্রম করতে গেলে তো বেগ শূন্য হলে চলবে না। যে গাড়ির বেগ নেই সে তো দাঁড়িয়ে থাকবে, সে সমান দূরত্ব কী করে অতিক্রম করবে? ত্বরণ শূন্য তো হবে না, ত্বরণ আছে। সো বি অপশান এখানে কারেক্ট হবে। চলো, পরের প্রশ্ন দেখো কি বলেছে। দুটি মিশ্রণে একই পদার্থ আছে, পি মিশ্রণে উপাদানগুলি সব সমভাবে বণ্টিত এবং সাধারণ পর্যবেক্ষণও আলাদা করা শনাক্ত করা যায় না। কিউ মিশ্রণে উপাদানগুলি দৃশ্যত আলাদা, তার মানে এইটাতে সমভাবে বণ্টিত করা আছে, সমভাবে। আর এইটাতে আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদাভাবেই দেখা যাচ্ছে, একদম পরিষ্কার আলাদাভাবে দেখা যাচ্ছে। তো তোমাকে এবার এর নিরিখে নিচের বক্তব্যগুলো ঠিক করতে বলেছে। পি ইজ হোমোজেনাস হোয়াইল কিউ ইজ হেটারোজেনাস, তার মানে পি হচ্ছে সমসত্ব, কিউ হচ্ছে অসমসত্ব। নেক্সট বলছে পি হচ্ছে অসমসত্ব, কিউ হচ্ছে সমসত্ব। তো ক্লিয়ারলি বলো এটা কোনটা হবে? পিতে সমভাবে বণ্টিত আছে, তার মানে পি তো হোমোজেনাস এবং কিউ তো হেটারোজেনাস। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? এইটা আমাদের অ্যান্সার হবে, এই অপশান আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো। একটি বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। কোন পরিস্থিতিটি এই পর্যবেক্ষণকে সবথেকে ভালো ব্যাখ্যা করতে পারে? এখানে বলছে বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি? তার মানে বস্তুর ওপর কোনো অপ্রতিসম বল, ঠিক আছে, যেটাকে আমরা বলি আনব্যালেন্সড ফোর্স, সেই আনব্যালেন্সড ফোর্স জিরো। আনব্যালেন্সড ফোর্স কী হবে? আনব্যালেন্সড ফোর্স জিরো হবে। দেখো, যদি পয়েন্ট টু বি নোটেড, যদি ইউএফ থাকতো, আনব্যালেন্স ফোর্সকে ইউএফ বলে লিখছি, যদি ইউএফ থাকতো, ইউএফ থাকলে কী কী জিনিস ঘটে? থাকতো, যদি ইউএফ থাকতো তাহলে কী কী জিনিস ঘটতো আগে চিন্তা করো। অপ্রতিসম বল, নিউটনের ফার্স্ট ল কী বলে? অপ্রতিসম বল কী কী কাজ করতে পারে? এক, গতির মান পরিবর্তন করতে পারে, প্লাস গতির দিক পরিবর্তন করতে পারে। অপ্রতিসম বল গতির মান এবং দিক পরিবর্তন করতে পারে। এবার এটাকে আর একটু ভাঙলে হয় যে স্থির বস্তুকে গতিমান করতে পারে, কারণ স্থির বস্তুর গতি জিরো, তার মান পরিবর্তন করলে সেটা গতিমান হয়ে যাবে। আবার গতিমান বস্তুকে স্থির করতে পারে বা গতিমান বস্তুর গতি বা ভেলোসিটিকে হ্রাস করতে পারে, এটাই আনব্যালেন্স ফোর্স করে। আর আনব্যালেন্স ফোর্সকেই আমরা কী বলি? লব্ধি বল বা অপ্রতিসম বল বলি। তো রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য অবজেক্ট ইজ জিরো। দিস উইল বি কারেক্ট। দেখো, বস্তুর ভর তো থাকবে, সেটা তো ইনকারেক্ট। নেক্সট বলছে প্রয়োগ করা বল সর্বদা প্রতিরোধী বলগুলোর চেয়ে বেশি হয় যদি প্রয়োগ করা বল প্রতিরোধী বল। এখানে প্রতিরোধী বল বলতে কার কথা বলা হয়েছে? ফ্রিকশানের কথা বলা হয়েছে, ফ্রিকশান বা ঘর্ষণের কথা বলা হয়েছে, ফ্রিকশান বা ঘর্ষণের কথা বলা হয়েছে। প্রতিরোধী বল যদি ফ্রিকশান বা ঘর্ষণ থেকে বেশি হয় তাহলে অবশ্যই বস্তুটা যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেই দিকে কিন্তু এগোবে, কিন্তু এখানে তো এগোচ্ছে না বলেছে। দ্যাট ইজ ওয়াই সি অপশান ইনকারেক্ট।
নেক্সট বলছে বস্তুটির অবশ্যই ত্বরণ হবে। দেখো ত্বরণ কী করে হবে, ভেলোসিটি জিরো থেকে, মানে এখানে বলতে পারি ইউ, ভেলোসিটি ইউ থেকে যদি ভেলোসিটি কিছু একটা প্রাপ্ত হয় তখন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আমরা বলতে পারো ত্বরণ আছে। কিন্তু এখানে তো ত্বরণ থাকার কথা নয়, কারণ বস্তু কোনো গতিই পাচ্ছে না, ঠিক আছে, বেগ কিছু চেঞ্জ হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই আমরা কী বলতে পারি, এটা আমাদের কারেক্ট, ঠিক আছে। এবার একটা কথা বলি, অনেক সময় কী হয়, বেগের মান পরিবর্তন হয় না, বেগের মানে আমরা দেখব নো চেঞ্জ, ঠিক আছে, কিন্তু বেগের দিকে যদি চেঞ্জ হয়, দিক যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই কিন্তু ত্বরণ থাকবে, কারণ সেটাকেও আমরা কিন্তু পরিবর্তন বলবো। এই দুটো কথাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। চলো, একজন ছাত্র একই বল প্রয়োগ করে দুটি বস্তুকে একই দূরত্ব অতিক্রম করায়। একই বল প্রয়োগ করছে এবং দুটো বস্তুকে একই দূরত্ব অতিক্রম করাচ্ছে। প্রথম বস্তুটি বলের দিকেই চলে, দ্বিতীয় বস্তুটি বলের লম্ব দিকে চলে, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ, দেখো একটা বস্তু যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকেই চলছে, আর একটা বস্তু বল যেদিকে প্রয়োগ হচ্ছে তার সঙ্গে লম্বভাবে চলছে। দুটি ক্ষেত্রে বল দ্বারা সম্পাদিত কার্যের সাথে কী তুলনা করবে। দেখো আমরা ফোর্স ইকুয়াল টু কী জানি, বলো তুমি, ফোর্স ইকুয়াল টু কী জানি, এম এ, ফোর্স ইকুয়াল টু এম এ মানে ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ আমরা জানি। এবং এই ভর এবং ত্বরণ, পয়েন্ট টু বি নোটেড, সরি কী লিখলাম আমি, দেখো কাণ্ডটা দেখো একবার, তুমি একবার ভালো করে বোঝো। এই পুরোটার সাথে যদি আমরা সরণকে অ্যাড করে দেই, পুরোটার সাথে যদি আমরা সরণকে অ্যাড করি, মানে ফোর্স ইন্টু সরণ, ঠিক আছে, যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, কার্য পাবো। তাহলে আমরা কি পাবো, কার্য পাবো, ইয়েস আর নো বলো। তাহলে কার্য কিন্তু তিনটে জিনিসের গুণফল, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, এই তিনটে জিনিসের গুণফল হয়েছে কার্য। আর আমরা এটাও জানি এর সাথে কিন্তু আর একটা জিনিস গুণ করা থাকে, সেটা হচ্ছে কস থিটা। এটা কী থাকে, কস থিটা। কারণ তুমি বলো কস 90-র ভ্যালু কত, কস 90-র ভ্যালু হচ্ছে, আমরা কি জানি, কস 90-র ভ্যালু হচ্ছে 0। কস 0-র মান কত, আমরা জানি 1। কস 180-র মান কত, আমরা জানি -1, ঠিক আছে। কস 180 মান কত, -1। এটা তোমাকে বুঝতে হবে কেন। দেখো যখন তুমি বল প্রয়োগ করছো সেই দিকে যেদিকে ত্বরণ ঘটছে, বল তুমি যেদিকে প্রয়োগ করছো ত্বরণও সেম দিকে ঘটছে, তার মানে এই জায়গায় দুটো জিনিস সমান্তরালে রয়েছে, অর্থাৎ এখানে কোনো কোণ নেই। কোণটার কথা বলছি, এইটার কথা বলছি। কিন্তু এখানে দেখো, এখানে তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছো, তার মানে এখানে ওয়ার্ক ডান কী হবে, 0 হবে, আর এখানে ওয়ার্ক ডান কী হবে, পজিটিভ হবে। তাহলে কোথায় আছে, এটা তো আমি ব্যাখ্যা করলাম, ডোন্ট মাইন্ড, এতটা টাইম নিচ্ছি ব্যাখ্যা করার জন্য, টাইম নিচ্ছি যাতে তোমাদের একবার করে রিভিশন হয়ে যায়, ঠিক আছে। তোমরা তোমাদের মতো যদি হয়ে যায় তো করে অ্যান্সার দিয়ে পরেরটা চলে যাও। উভয় ক্ষেত্রে কার্য সমান কারণ বল ও দূরত্ব একই, নট কারেক্ট। দ্বিতীয় ক্ষেত্রে কার্য বেশি কারণ লম্ব দিকে গতি করতে হলে বেশি, কিন্তু নট কারেক্ট। প্রথম ক্ষেত্রে কার্য সর্বাধিক, দ্বিতীয় ক্ষেত্রে কার্য শূন্য, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম ক্ষেত্রে বল শূন্য, দ্বিতীয় ক্ষেত্রে কার্য সর্বাধিক, দিস ইজ নট কারেক্ট, কারণ প্রথম ক্ষেত্রে কার্য হবে, দ্বিতীয় ক্ষেত্রে কার্য হবেই না, তো সি অপশান কারেক্ট। আচ্ছা, এই প্রশ্ন ছেড়ে যাওয়ার আগে এইটা কখন ঘটে বলো তো, এই যে এটা হয় যখন তুমি বল যেদিকে প্রয়োগ করছো তার উল্টো দিকে যদি সরণ হয়, ঠিক আছে, তখন তোমাদের হয় নেগেটিভ কার্য, কারণ এখানে কস 180 হয়। কস 180 হলে তখন নেগেটিভ মানে -1 অ্যাড হলে, গুণ হলে, তখন পুরো ব্যাপারটাই নেগেটিভে চলে যায়, তখন কিন্তু নেগেটিভ কার্য হয়, এটা মনে রাখবে। চলো, একটি পরমাণুতে 17টি প্রোটন আছে এবং 18টি ইলেকট্রন আছে। একটা পরমাণুতে কী আছে, 17টা প্রোটন আছে আর 18টা ইলেকট্রন আছে, ভালো করে বুঝবে। কোন বিবৃতিটি এই কণাটিকে সঠিকভাবে বর্ণনা করতে পারে। 17টা প্রোটন এবং 18টা ইলেকট্রন আছে, ঠিক আছে, কোন বিবৃতি এটাকে সঠিকভাবে কী করতে পারে, ব্যাখ্যা করতে পারে। দেখো 17টা প্রোটন আছে, ভালো করে বুঝবে, কিন্তু ইলেকট্রন আছে কটা, 18টা। তার মানে এটা এই যে তোমাদের কী বলে পরমাণু, এটা নেগেটিভ চার্জ যুক্ত আছে, কারণ দেখো ইলেকট্রনের চার্জ বেশি, ইলেকট্রনের সংখ্যা বেশি মানে ইলেকট্রনের চার্জ বেশি, ইয়েস আর নো বলে, তার মানে এটা একটা নেগেটিভ আয়ন, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এটি একটি নিরপেক্ষ পরমাণু না, নিরপেক্ষ পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তো গেল কেটে। এটি একটি ধনাত্মক আয়ন না, কারণ এতে নেগেটিভ চার্জ বেশি। এটি একটি ঋণাত্মক আয়ন, ইয়েস, এতে প্রোটনের তুলনায় একটি বেশি ইলেকট্রন আছে, এবং এর যে ভ্যালেন্সি হবে সেটা কী হবে, দেখতেই পাচ্ছ, একটা ইলেকট্রন নিয়ে রেখে দিয়েছে, তার মানে 1 হবে, ঠিক আছে। চলো নেক্সট, পরেরটায় সি অপশান কারেক্ট।
আচ্ছা, এখান থেকে যদি একটা ঘুরিয়ে প্রশ্ন করতো, মানে এক্সট্রা যদি অ্যাড করে দিত যে এই পরমাণুটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, আর কোনো অপশানে দিত এই পরমাণুটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, কোনটা অ্যান্সার হতো? এই পরমাণুটিতে 17টা ইলেকট্রন আছে, মানে এর পারমাণবিক সংখ্যা কিন্তু 17, নট 18। কেন? কারণ মনে রাখবে, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যাকে বোঝায়, ইলেকট্রন সংখ্যাকে বোঝায় না। ঘটনাচক্রে ইলেকট্রন আর প্রোটন সমান থাকে যদি সেটা একটা ব্যালেন্সড বা নিরপেক্ষ পরমাণু হয়, তো সেই জন্য আমরা বলি পারমাণবিক সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা, বাট তা নয় কিন্তু। যদি আমরা বাস্তবে দেখি, যদি আমরা অ্যাকচুয়ালি ফিজিক্স মানে কেমিস্ট্রি ভাষায় দেখি, তাহলে কেমিস্ট্রি ভাষায় কিন্তু প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, নট ইলেকট্রন সংখ্যা। তো এখানে যদি বলে প্রোটন সংখ্যা কত, সেটা হচ্ছে আমাদের 17 হবে। ওকে, চলো। এখান থেকে আর একটা কনফিউশন তৈরি হয়, এই নেগেটিভ আয়নকে কি বলা হয়? আমরা জানি নেগেটিভ আয়নকে কিন্তু অ্যানায়ন বলা হয়, পজিটিভ আয়নকে কিন্তু ক্যাটায়ন বলা হয়। অনেক স্টুডেন্টই এটা গোড়ায়, মনে রাখবে পজিটিভ আয়নকে আমরা কি বলি? পজিটিভ আয়নকে আমরা কি বলি? পজিটিভ আয়নকে কিন্তু আমরা ক্যাটায়ন বলি, ঠিক আছে? আর নেগেটিভ আয়নকে কি বলি আমরা? অ্যানায়ন বলি, ঠিক আছে? এটা কিন্তু অলওয়েজ মনে রাখবে। যেমন ক্লোরিনের আয়ন একটা অ্যানায়ন, যেটা ডাইরেক্ট যদি প্রশ্ন দেয় যে ক্লোরিনের আয়ন কী ধরনের আয়ন, ক্লোরিনের আয়ন কিন্তু অ্যানায়ন হয়, ঠিক আছে? আর যদি বলি তোমাদের সোডিয়ামের আয়ন কী হয়, সেটা কিন্তু ক্যাটায়ন হয়। এরকম ধরনের ছোটোখাটো জিনিস দিয়ে রেল তোমাদের কনফিউজ করতে পারে। অ্যান্সার এখানে কী হবে? এখানে হবে কিন্তু আমার সি অপশান কারেক্ট, ঠিক আছে? চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো কি বলেছে, দুটি নমুনায় একই মৌল আছে কিন্তু পরমাণুগুলির ভর নির্দিষ্ট অনুপাতে যুক্ত রয়েছে, ভিন্ন নির্দিষ্ট অনুপাতে যুক্ত রয়েছে। কোন ধারণাটি ব্যবহার করে এই পদার্থটিকে পৃথক করা যায়? তাহলে দেখো কত দুর্দান্ত কোশ্চেন্স এখানে দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। বলছে ভিন্ন পদার্থে একই মৌলগুলি ভিন্ন নির্দিষ্ট উপাদানে যুক্ত থাকতে পারে, এটা কিন্তু আমরা জানি। যেমন যদি তুমি বলো, পয়েন্ট টু বি নোটেড, যদি তুমি বলো যে ধরো তুমি বলছো হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেনে কটা অক্সিজেন থাকে? দুটো অক্সিজেন পরমাণু থাকে। যদি তুমি বলো ওজনে কিন্তু 3টে অক্সিজেন থাকে। কটা অক্সিজেন থাকে? 3টে অক্সিজেন থাকে। তার মানে দেখো এখানে যা অনুপাত, এখানে অনুপাত কি এক নয়? আশা করি বোঝাতে পারছি। বা এটা তো তাও তো একই দেখতে পাচ্ছ, কারণ 1:1 রয়েছে। যদি অন্যভাবে ধরো, অন্য কোনো অ্যাটম তুলে নিয়ে দেখতে পারো, কারণ একই মৌলের পরমাণুর ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, ভিন্ন পদার্থ যখন ভিন্ন হচ্ছে তখন একই মৌলগুলি ভিন্ন অনুপাতে নির্দিষ্ট থাকতে পারে। যেমন তুমি যদি H2SO4 কে নাও, H2SO4 কে নাও, বুঝতে পারছো আশা করি, সালফিউরিক অ্যাসিড। আর H2SO3 কে নাও, সালফিউরাস অ্যাসিড। তাহলে দেখো অক্সিজেন কিন্তু এখানে যেভাবে যে অনুপাতে যুক্ত হচ্ছে, এখানে কিন্তু সেম অনুপাতে যুক্ত নেই। তাহলে আমাদের অপশান কোনটা হচ্ছে? এই অপশানই কারেক্ট হচ্ছে। ভিন্ন পদার্থে একই মৌলগুলি, অর্থাৎ দেখো এটা এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এখানে এস আছে, এখানেও এস আছে, এখানে ও আছে, এখানেও ও আছে, কিন্তু অক্সিজেন কিন্তু সেম নয় এখানে। হাইড্রোজেন আর সালফিউরিক অ্যাসিড তো সেম। তার মানে যদি আমরা রাফই ধরে নিই 2:1:4, এটা 2:1:3 অনুপাতে অ্যাড আছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ একই মৌলগুলো ভিন্ন অনুপাতে, ভিন্ন নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকতে পারে, ঠিক আছে? তো এই অপশান আমাদের কারেক্ট হবে। চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, একটি শব্দ তরঙ্গ একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যদি ওই মাধ্যমে শব্দের বেগ অপরিবর্তিত রেখে তার কম্পাঙ্ক বৃদ্ধি করা হয়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যের কী হবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। কী বলেছে দেখো, কত সুন্দর কোশ্চেন্স করা হয়েছে। শব্দ তরঙ্গে একটি মাধ্যমের মধ্যে প্রবাহিত হচ্ছে যদি ওই মাধ্যমে শব্দের বেগ অপরিবর্তিত থাকে, ঠিক আছে, কম্পাঙ্ক বৃদ্ধি করা হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কী এফেক্ট পড়বে বলো নিজেরা। দেখো ভেলোসিটি মানে বেগ, সেটা ইকুয়াল টু আমরা কী জানি? ফ্রিকোয়েন্সি ইন্টু লামডা। অর্থাৎ বেগ ইকুয়াল টু কি? কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে তোমাকে বেগ অপরিবর্তিত রাখতে বলেছে। আমরা জানি যখন কোনো একটা জিনিস কোনো দুটো জিনিসের গুণফল হয়, আর যদি সেই একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, তখন এই দুটো জিনিস একে অপরের কী হয়? ব্যস্তানুপাতিক সম্পর্কে যায়, ঠিক আছে? তার মানে এখানেও তাই, দেখো ভেলোসিটি কনস্ট্যান্ট, তো এই দুটোর মধ্যে রিলেশন করতে বলে, যাতে এটা যদি ডাউন হয় এটা হবে আপ, এটা যদি আপ হয় এটা হবে ডাউন, উল্টে যাবে। তাহলে কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হবে। তো এটি বৃদ্ধি পাবে বলে যে তরঙ্গ দৈর্ঘ্যের কী হবে যখন তুমি কম্পাঙ্ককে বৃদ্ধি করছো। তো কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সিকে যদি বাড়াও, এখানে বাড়াতে বলেছে, তো আমি একটা কাজ করি, এটাকে আমি উল্টে দিচ্ছি, কেমন?
এই যে বাড়াতে বলেছে না, এটাকে আমি উল্টে দিচ্ছি, তাহলে বেটার বুঝতে হবে। আমি যে ব্যস্তবাদী সম্পর্ক, তো এটাকে যদি বাড়াও, কম্পাঙ্ক যদি বাড়াও, তরঙ্গদৈর্ঘ্যকে কী করতে হবে, হ্রাস করতে হবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, ভুল। এটি হ্রাস পাবে, কারণ বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গদৈর্ঘ্য, এটাই কারেক্ট। এটি অপরিবর্তিত থাকবে না, থাকবে না, এটি শূন্য হয়ে যাবে, শূন্য হবে না। ঠিক আছে, তো বি অপশন আমাদের কারেক্ট হবে। 10 দাগের প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্ন কী বলেছে? একজন কৃষক লক্ষ্য করলেন যে দুটি জীবের দেহের গঠন খুব আলাদা হলেও তারা একই ধরনের বাস্তুতান্ত্রিক ভূমিকা পালন করে। আবার অন্য দুটি জীবের মৌলিক গঠন এক ধরনের হলেও তাদের ভূমিকা ভিন্ন। ঠিক আছে, এই পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের কোন নীতিটি সবথেকে কার্যকর? হয়তো তোমাদের কোশ্চেন এটি ছোটো লাগছে, কারণ তোমরা অনেকে আমাকে ডিমান্ড করেছো স্যার ইংলিশে কোশ্চেন রাখুন, এবং সে আবার ডিফারেন্ট মানে একজনই ব্যক্তি, কিন্তু সে ডিফারেন্ট কী বলে তার থেকে কমেন্ট করে যে স্যার থ্যাংক ইউ। এটা ভালো লাগে, কারণ কোনো একজনের তো দরকার পড়ছে। তো এবার তোমরা আমাকে বলো যে স্যার বাংলায় রাখবো নাকি ইংলিশে রাখবো? কারণ দেখো, বাংলায় বা ইংলিশ দুটোতে করলে কী হয়, একটু লেখাটা ছোটো হয়ে যায়, কারণ আমাদের ইউটিউব একটা নির্দিষ্ট ফ্রেম দেয়, তার মধ্যে আমাদের কোশ্চেন্স রাখতে হয়। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে? জীববিন্যাসে শুধুমাত্র বাস্তুতান্ত্রিক ভূমিকা নয়, গঠনগত এবং বিবর্তনীয় সম্পর্ক বিবেচনা করা উচিত। এটা তো কারেক্টই মনে হচ্ছে। এখন বাকিগুলো একটু পড়ে দেখি। একই কার্য সম্পাদনকারী জীব একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে, এমনটা একদমই নয়, এমনটা একদমই নয়। কেন? তোমাদের মনে আছে হয়তো, আমি তোমাদের বলেছিলাম যে মনেরা আর প্রোটিস্টা কেন ভাগ হয়েছিল। এক কোষী থাকলেও এটা ইউনিসেলুলার, ওটা কি সরি এটা প্রোক্যারিওটিক, ওটা ইউক্যারিওটিক। সো একই গঠন সত্ত্বেও দুটোকে আলাদা করে রাখা হলো কেন? কারণ তাদের অন্য বৈশিষ্ট্যগুলো আলাদা ছিল। সো এটা তো ইনকারেক্টই হচ্ছে। নেক্সট বলছি, একই বাসস্থানে থাকা জীব পূর্বপুরুষ অবশ্যই একই হতে হবে, এটাও ভুল। কারণ জলে শৈবালও থাকে, আবার জলে মাছও থাকে। জলজীবী শৈবালও আছে, জলজীবী মাছও আছে। তার মানে এটা নয় যে মাছ শৈবাল থেকে বা শৈবাল মাছ থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ একই বাসস্থানে থাকা জীবের পূর্বপুরুষ এক হতে হবে, এটাও ভুল। নেক্সট বলছে শুধুমাত্র বাহ্যিক গঠনই, একদমই নয়। তাহলে তো ওই বুঝতেই পারছো যে অ্যামিবাও এক কোষী, আবার বুঝতে পারছো যে ইস্টও এক কোষী, তাহলে উভয়কে তো একসাথে রাখা উচিত ছিল, তা তো হয়নি। সো আশা করি বোঝাতে পারছি যে বিসিডি ইনকারেক্ট, তো এ অপশানই আমাদের কারেক্ট হচ্ছে। কারণ শুধুমাত্র বাস্তুতান্ত্রিক ভূমিকা দেখলে হবে না, তার গঠনগত এবং বিবর্তনীয়, অর্থাৎ কোথা থেকে তারা আসছে এবং তাদের ভেতরের গঠনগত কী সম্পর্ক সেটাও তোমাকে বুঝতে হবে। ব্যাকটেরিয়াও বিয়োজক আকারে কাজ করে, ছত্রাকও বিয়োজক আকারে কাজ করে, কিন্তু ছত্রাক আর ব্যাকটেরিয়া একই প্রজাতি অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তো অতএব বাস্তুতান্ত্রিক ভূমিকা খালি দেখলেই হবে না, বাকি জিনিসও তোমাকে দেখতে হবে। তো এ অপশান কিন্তু এখানে কারেক্ট। এটা তোমাদের জীব বৈচিত্র্য থেকে এই কোশ্চেনটা আমি তুলেছি। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার থেকে তোলা হয়েছে। যে কোশ্চেনগুলো কেমন লাগলো জানিও, একটা থামস আপ করো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। এগুলো বলতে খারাপ লাগে তবু বলতে হয়। আর একটা হাইপ বাটন আছে, ওটাকে প্লিজ টিপো। চলো নেক্সট কী বলেছে দেখো। একজন ছাত্র দুটি টেস্ট টিউবে একই ঘনত্বের হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান আয়তনে নিল। প্রথম টেস্ট টিউবে জিঙ্কের দানা এবং দ্বিতীয় টেস্ট টিউবে একই ভরে জিঙ্কের গুঁড়ো যোগ করা হলো। 1 মিনিট। জিঙ্ক গ্র্যানুয়ালস আর অ্যাডেড ইন দ্য ফার্স্ট অ্যান্ড নেক্সট জিঙ্ক পাউডার। দেখো, একটাতে গ্র্যানুয়াল অ্যাড করা হচ্ছে, একটাতে গুঁড়ো অ্যাড করা হচ্ছে, দুটো কিন্তু আলাদা। তো দ্বিতীয় টেস্ট টিউবে হাইড্রোজেন গ্যাস দ্রুত উৎপন্ন হতে দেখা গেল। যেটাতে জিঙ্কের গুঁড়ো নেওয়া হয়েছিল তাতে হাইড্রোজেন গ্যাস দ্রুত উৎপন্ন হলো এইটাতে। ঠিক আছে, তো কোন ব্যাখ্যাটি সবথেকে উপযুক্ত? দেখো কত সুন্দর কোশ্চেন্স দেওয়া হয়েছে। 11 ধাপের কোশ্চেন্স যে পারবে সে নিচে কমেন্ট অবশ্যই করবে। অ্যান্সার কী হবে দেখো। জিঙ্কের গুঁড়োর অ্যাসিডের সংস্পর্শে থাকা পৃষ্ঠতল বেশি হওয়ায় কার্যকরী সংঘর্ষের হার বৃদ্ধি পাবে। জিঙ্কের গুঁড়োতে বেশি জিঙ্ক পরমাণু থাকায় এর ঘনত্ব বেশি, এমনটা একদমই নয়। একই পরিমাণ নিলে একই হবে। জিঙ্কের গুঁড়ো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আরও ঘন অ্যাসিডে পরিণত করে, এটা তো একদমই নয়। কারণ অ্যাসিডের ঘনত্ব কোনো দিন অন্যের কিছুর জন্য চেঞ্জ হতে পারে না, ইটসেলফ অ্যাসিড ছাড়া। জিঙ্কের দানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে না, এটা ভুল কথা। আমরা জানি জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ডেফিনেটলি বিক্রিয়া করে এবং ZnCl2 উৎপন্ন করে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে তোমাদের? এই অপশানই কারেক্ট হচ্ছে। যখনই কোনো জিনিস খেয়ে তুমি বেশি গুঁড়ো করছো, তোমাদের অনেক সময় মনে হয় যে স্যার আমরা যখন বড় বড় টুকরো কাটি এবং সেটাকে যখন মেশাই তখন মিক্সড হয় না, কিন্তু ওটাকেই যখন আমরা কুচিয়ে ছোটো করে দিচ্ছি তখন মিক্সড কেন হয়? তোমাদের একটা জিনিস ভালো করে দেখবে, তোমাদের মা কাকিমারা যখন রান্না করেন তখন পেঁয়াজ রসুন কি গোটা গোটা দিয়ে দেন? অনেক সময় গোটা গোটা দেন, সেটা রান্নার রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু বেশিরভাগ 99% ক্ষেত্রে তারা কী করেন? কুচিয়ে দেন। কেন? কারণ যত বেশি কোচাবেন তত তল বেশি হয়ে যায়। একটা
ধরো একটা তোমার আছে হচ্ছে স্ফিয়ার মানে গোলক, তাকে যদি দুটো ভাগ করো তাহলে তুমি ভালো করে ভাবো তাহলে মাঝখান দিয়ে একটা তল তৈরি হচ্ছে। তার মানে ছিল একটা তল, হয়ে যাচ্ছে কিন্তু তিনটে চারটে তল। এবং সেটাকে যখন তুমি কোনো কিছু সংস্পর্শে আনছো তখন তার বেশিরভাগ অংশটা সংস্পর্শে আসছে। ঠিক আছে, সুতরাং তলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কী হয়, অ্যাসিড বেশি পরিমাণ কী আসতে পারে, জিঙ্কের সংস্পর্শে আসতে পারে, ফলে তাড়াতাড়ি কিন্তু জেডেনের মানে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু এ হবে। চলো, 12 ওহম রোধের একটি তারকে সমান 3টি অংশে কাটা হলো। এরপর ওই 3টি অংশকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সমান 3টি অংশে কাটা হলো মানে কি, 12/3, সো 4 হয়ে যাবে। ওকে, এবং সমবায় তুল্য, কারণ আমরা জানি, তোমরা বলবে স্যার কী করে 4 হচ্ছে। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, আমরা জানি যে 12 ওহমের একটা তার আছে, সেটা ধরো লেন্থ এই ছিল, তাকে তুমি যখন সমান 3টে পার্টে ভাগ করছো তখন আমরা জানি লেন্থ অনুযায়ী তার রোধ কী হয়, রোধ লেন্থের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক রাখে, রোধ লেন্থের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক রাখে। তো 1:1:1 অনুপাতে কাটলে তাহলে সেটাও 4 অনুপাত হয়ে গেল, আশা করি বোঝাতে পারছি। এবার তাদেরকে সমান্তরাল বর্তনীতে যোগ করা হচ্ছে, তো 1/4 প্লাস 1/4 হবে, সো 4, আর ওপরে আমাদের কি থাকবে 3, তো 3/4, এটাকে উল্টে দিলে 4/3, তখন এর সমতুল্য রোধ কী হয়ে যাবে 1.33 ওহম। দিস উইল বি দ্য কারেক্ট আনসার। কোথায় আসে এই তোমাদের ডবল লেখা কেন, কারণ ওই বাংলা ইংরাজি করতে বলেছিলাম, তো যিনি টাইপ করেছেন তিনি দুবার টাইপ করেছেন, সোজা কথা বলতে। যাই হোক, চলো কেটে দিচ্ছি, তোমাদের একটা তুলে দিচ্ছি। চলো, এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, দিস উইল দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে দর্পণের দিকে 2 মিটার এগিয়ে গেলেন। এই হচ্ছে তোমাদের দর্পণ, যদিও এখানে তোমাদের দেওয়াই আছে, বাট আমি তোমাদের একবার এঁকে দেখাচ্ছি। এই হচ্ছে দর্পণ, ঠিক আছে। একজন ব্যক্তি এইখানে দাঁড়িয়ে ছিলেন, তাহলে এখান থেকে এই অবধি যা ডিস্ট্যান্স, তিনি কী করলেন, তিনি 2 মিটার এইদিকে সরে এলেন। কোন দিকে সরে এলেন, এই দিকে, দর্পণের দিকে, তাই তো বলেছে, দর্পণের দিকে 2 মিটার সরে গেলেন, দর্পণের দিকে 2 মিটার সরণ হচ্ছে। মনে রাখবে দর্পণের দিকে যদি 2 মিটার সরণ হয়, ঠিক আছে, এনার প্রতিবিম্ব ছিল এই জায়গায়, আগে এনার প্রতিবিম্ব কী ছিল, এই জায়গায় ছিল, ঠিক আছে। এনার প্রতিবিম্বও কিন্তু 2 মিটার এদিকে সরে আসবে। কোন দিকে সরে আসবে, আচ্ছা আরেকটা জিনিস এখানে শর্ত বলেছে, একই সময়ে দর্পণটিও বস্তুর দিকে 1 মিটার এগিয়ে গেল। দর্পণটাও কী হচ্ছে, বস্তুর দিকে কিন্তু 1 মিটার, মানে এটাকেও শিফট করানো হচ্ছে কত মিটার, 1 মিটার শিফট করানো হচ্ছে। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, কিন্তু দারুণ কোশ্চেন। দেখো এক্ষেত্রে একটা শর্ট ট্রিক ইউজ করা যায়, সেটা হচ্ছে যে 2 ব্যক্তির মুভমেন্ট, যদি দুটোই একই দিকে এগোয়, মানে একে অপরের দিকে এগোয়, যদি এ যেদিকে এগোচ্ছে মিরর সেই দিকে এগোচ্ছে, যদি এরকম হয়, সেক্ষেত্রে 2 ব্যক্তির মুভমেন্ট, বা 2 ব্যক্তির মুভমেন্ট করো না, ব্যক্তির মুভমেন্ট প্লাস 2 মিররের মুভমেন্ট করো, এটাই ঠিক হবে, মিররের মুভমেন্ট। ঠিক আছে, মিরর মুভ। তাহলে দেখো ব্যক্তির মুভমেন্ট কি 2 মিটার সরছে, আর মিররের মুভমেন্ট কি 2 × 1 মিটার, কারণ মিরর 1 মিটার সরানো হচ্ছে। সো টোটাল অ্যান্সার কী হবে 4। তো কোথায় দেখো 4 অ্যান্সার আছে, এ দেখো দর্পণের দিকে 4 মিটার টুয়ার্ডস দ্য মিরর, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এটা কেন হয়, যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা চাও, চলো তোমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যাক। ধরো এখানে একটা মিরর আছে, ঠিক আছে, এবং একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ধরো ব্যক্তি এখান থেকে ডি ডিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, ব্যক্তি এখান থেকে কত ডিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, পয়েন্ট টু বি নোটেড, ডি ডিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। তাহলে যে ইমেজ যেটা ফ্রেম হবে সেটাও কিন্তু প্লেন মিররে যদি হয়, তাহলে ইমেজ যেটা ফ্রেম হবে সেটাও কিন্তু ডি ডিস্ট্যান্স দূরে ফ্রেম হবে। আচ্ছা এটাকে ডটেড করে দিই, নাহলে তোমার অসুবিধা হবে। ইমেজ যেটা ফ্রেম হবে সেটা কিন্তু ডি ডিস্ট্যান্স দূরেই ফ্রেম হবে। মনে রাখবে প্লেন মিররের ক্ষেত্রে একটা কথা মাথা রাখবে, যে দূরত্বে ব্যক্তি দাঁড়িয়ে থাকে বা বস্তুটাকে রাখা হয়, সেম দূরত্বে এর পিছনে ইমেজ হয়। মানে এই ইমেজটা কিন্তু প্রথম কথা একটা ভার্চুয়াল ইমেজ, জানো তোমরা যে প্লেন মিরর ভার্চুয়াল ইমেজ দেয়, অলওয়েজ ভার্চুয়াল ইমেজ দেয়। আর ভার্চুয়াল ইমেজ তো সোজা হয়, তোমরা সবাই জানো, সোজা এবং সমান আকার এবং সমান দূরত্বে থাকে, সবচেয়ে বড় কথা। সেটা কিন্তু কার্ভড মিররের ক্ষেত্রে হয় না, অর্থাৎ উত্তল এবং অবতলের ক্ষেত্রে সবসময় হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের
ইয়ে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ডিস্টেন্স, এটা ধরো মিররের মাঝখানে, এই ডিস্টেন্স থেকে এটা ডি ডিস্টেন্সই আছে। তাহলে তুমি বলো টোটাল ডিস্টেন্সটা কত ব্যক্তি থেকে, ব্যক্তির যে ইয়ে কী বলে তোমার হচ্ছে ইমেজ, মানে যেটাকে ছবি বল, তার টোটাল দূরত্ব কত, 2D। এইটুকু বুঝতে পারলে ইয়েস অর নো বলো। এবার একটা জিনিস দেখো, এই ব্যক্তি মিররের দিকে এগোচ্ছে, কত এগোচ্ছে, 2 মিটার এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, 2 মিটার এই দিকে এগিয়ে যাচ্ছে, এই দিকে 2 মিটার এগোচ্ছে, এটা ধরে নাও 2 মিটার, 2 মিটার এই দিকে এগোচ্ছে, কোন দিকে, আমি একটা কাজ করি, টিকটা একদিকে মারি, তাহলে তোমার বেটার বুঝতে পারবে, কারণ ওখানে তাই বলেছিল ব্যক্তি এগোচ্ছে। হয়েছে ক্লিয়ার? এবার দেখো ইমেজও কতটা সরছে এদিকে, ইমেজও তোমাদের সরছে হচ্ছে 1 মিটার, যেটা বলা ছিল, ইমেজও কতটা সরছে 1 মিটার। তাহলে তুমি বলো টোটাল সরণ কতটা হচ্ছে, 2 + 1 3 মিটার হচ্ছে, 2 + 1 3 মিটার হচ্ছে। তার মানে ভালো করে বুঝবে, খুব ইম্পর্ট্যান্ট, তার মানে এই যে সরণটা হচ্ছে এটা হচ্ছে D-3, কারণ এদিকে সরছে এদিকে সরছে, তাহলে এদিকেও কী হবে, D-3 হবে, কারণ আমরা জানি যে পার্সন থেকে প্লেন মিরর যতটা দূরত্বে থাকে, প্লেন মিরর থেকে ইমেজ ততটাই ডিস্ট্যান্সে থাকে, কারণ এদিকে যদি আমার D-3 হয়, এদিকেও কী হবে, D-3 হবে। ইয়েস আর নো বলো, বুঝলে কি বুঝলো না? তুমি বলো স্যার মাইনাস কেন করছেন, প্লাস কেন নয়? আরে টোটাল ডিস্ট্যান্স তো ডি, তাহলে সরছে মানে কি, ডিস্ট্যান্স তো কমে আসছে, সেই জন্য -3। তুমি কারোর দিকে এগোচ্ছ, সেও তোমার দিকে এগোচ্ছে, টোটাল ডিস্ট্যান্স যদি ডি থাকে তাহলে দূরত্ব কমছে না বাড়ছে, কমবে তো, তা সেটাই, সেই জন্য আমি মাইনাস করছি। বোঝাতে পারছি? ইয়েস আর নো বলো। এবার একটা ব্যাপার দেখো, এবার যদি আমি বলি যে তাহলে ব্যক্তিটা আগের যে পজিশান ছিল, আর ইমেজ ধরো এখন এই পজিশানে আছে, ঠিক আছে, আর ব্যক্তির আগে পজিশান এখানে ছিল, এই যে ব্যক্তির আগে পজিশান, এই পজিশান, তাহলে এই পজিশান থেকে ইমেজ ধরাচ্ছে, এই একই লাইনে করি, ভালো করে বুঝবে, এই যে পজিশান, এই পজিশান থেকে ইমেজ ধরো এইখানে আছে, তাহলে এই যে এই দুটো হলুদ দাগের মধ্যে দূরত্ব কতটা হবে, এদিকে D-3, এদিকে D-3। ব্যক্তির এখনকার পজিশান কি, ব্যক্তির এখনকার পজিশান ধরো ওয়াই, ঠিক আছে, আর ইমেজ ধরো এই পজিশানে আছে, তাহলে তুমি বলো এই ওয়াই থেকে এই আইয়ের ডিস্ট্যান্স কী হবে, এটা ওয়াই থেকে আইয়ের ডিস্ট্যান্স। আসলে আমি বলতে বলতে ভাবছি যে তোমাদের আমি বোঝাতে পারছি কি না। এইটা হচ্ছে ব্যক্তির প্রাথমিক পজিশান, এই এক্স হচ্ছে, 1 মিনিট আমি এটা লিখেও দিচ্ছি, এই এক্স হচ্ছে ব্যক্তির কি, ব্যক্তির প্রাথমিক পজিশান, এটা প্রাথমিক পজিশান, প্রাথমিক ইনিশিয়াল, এটা হচ্ছে এখন, এটা হচ্ছে এখন, এটা হচ্ছে প্রথমে ইমেজ কোথায় ছিল, এটা হচ্ছে প্রথমে ইমেজ, প্রথমেই এই ব্যাপারটা একটু বুঝে নাও, ঠিক আছে, আমি নাহলে এত মাথাপাচ্ছি করতাম না যদি বোঝাতে না চাইতাম, যদি তো বলে দিয়ে ছেড়ে দিয়ে চলে যেতাম। এটা এখন, আর এই ইমেজটা হচ্ছে এখন ইমেজ, এখন, তাহলে এখনকার ব্যক্তির পজিশান হচ্ছে D-3, তাহলে ইমেজেরও পজিশান মিররের সাপেক্ষে D-3 হবে। তাহলে ওয়াই থেকে, মানে যেটা কিনা এখনকার পজিশান, সেখান থেকে এখনকার ইমেজের পজিশান, এখন ইমেজের পজিশান কতটা দূরে, 2D-6 দূরে হবে। কিন্তু আমি যদি বলি এখনকারটা বার না করে তুমি আগেরটার বার করো, অর্থাৎ এক্স থেকে এখন ইমেজ কোথা দাঁড়িয়েছে, অর্থাৎ প্রাথমিক অবস্থান থেকে, এরকম সব প্রশ্ন করতে পারে, এখানে প্রশ্ন অজস্র হতে পারে, এখানে প্রশ্ন যে প্রাথমিক অবস্থান থেকে ইমেজ কতটা দূরে আছে। দেখো এক্স হচ্ছে প্রাথমিক অবস্থান, সেখান থেকে ইমেজ, ঠিক আছে, সেখান থেকে ইমেজ এখন কোথা দাঁড়িয়ে আছে। দেখো প্রাথমিক অবস্থানে ডি এক্সটা ছিল, কারণ দেখো এই ব্যক্তি তো ভালো করে বুঝবে, প্রাথমিক অবস্থান কী ছিল, প্রাথমিক অবস্থান ছিল ডি, এই টোটালটাই ছিল, আর এখনকার পজিশান কী আছে, 2D-6, তাহলে ভালো করে বুঝবে এখন ইমেজ কোথা দাঁড়িয়ে আছে, এই যে 2+2+2D-6 পজিশানে দাঁড়িয়ে আছে। ইয়েস আর নো বলো, ভালো করে বুঝবে, এখান থেকে এইটুকুই তো 2 মিটার, এই যে যেটা আমি এখানে এঁকেছি, এখান থেকে এইটুকু, এটাই তো 2 মিটার, তাহলে এখন ব্যক্তিটা এই জায়গা দাঁড়িয়ে আছে, তাহলে ওয়াই থেকে এই আইয়ের ডিস্ট্যান্স আমি মাপলাম কত, 2D-6, কিন্তু আমি ওয়াই থেকে আইয়ের ডিস্ট্যান্স বলছি না, আমি বলছি এক্স থেকে, মানে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আইয়ের ডিস্ট্যান্স। তাহলে এই জায়গা থেকে আইয়ের ডিস্ট্যান্স কী হবে, এখান থেকে এইটুকু যদি 2D+6 হয়, আর এইটুকু যদি 2 মিটার হয়, যেটা আমি ওপরে লিখেছি, তাহলে এই টোটাল ডিস্ট্যান্সটা কী হবে, এখান থেকে এই ডিস্ট্যান্সটা কী হবে, 2+2D+6 হবে। তার মানে এক্স থেকে ইমেজ 2+2D+6, দ্যাট মিনস এটা ইকুয়াল টু করলে কী দাঁড়াচ্ছে, 2D-4 ডিস্ট্যান্সে আছে। ইয়েস অর নো বলো, বুঝতে পারছো, বোঝাতে পারছি, 2D-4 ডিস্ট্যান্সে আছে, এটা পিওর জিওমেট্রি, তোমরা যদি এত টাফ হয়তো মানে হয়তো আসবে না, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে রাখছি,
কোশ্চেনটা আসতে পারে, কোশ্চেনটা ঠিকও বলে দিচ্ছি, কিন্তু বেসিকটা বোঝা জরুরি। তাহলে এক্স থেকে এই যে ইমেজ, এটা কী হচ্ছে 2D - 6 ডিস্টেন্সে আছে, মানে প্রাথমিক অবস্থান, ব্যক্তির প্রাথমিক অবস্থান থেকে যদি বলে ইমেজ কতটা দূরে আছে, এটা দিয়ে যদি জিওমেট্রি বা তোমাদের এরকম প্রশ্ন দেয় ডি দিয়ে, তখন অ্যান্সার হবে 2D - 4 ডিস্টেন্সে আছে। ক্লিয়ার হয়েছে? কিন্তু প্রশ্নটা তোমাকে কী করেছিল, রিপিট করো প্রশ্নটা কী করেছিল, প্রশ্নটা একবার দেখো কী বলেছিল। প্রশ্নটা বলেছিল তোমাদের যে ইমেজ কতটা সরেছে। তাহলে ভাবো আগে ইমেজের ডিস্ট্যান্স কী ছিল, তুমি ভাবো ভালো করে, আগে ইমেজের ডিস্ট্যান্স কী ছিল। আগে ইমেজ এক্স পজিশান থেকে এক্সের পজিশানে ছিল ব্যক্তি, আর ইমেজ ছিল এইখানে, ইমেজ ছিল এইখানে, এই সবুজ, এক্স ছিল এইখানে, ইমেজ ছিল এইখানে। এই ডিস্ট্যান্সটা কী ছিল, 2D ডিস্ট্যান্স ছিল। এই ডিস্ট্যান্সটা কী ছিল, 2D ডিস্ট্যান্স। যে টোটাল ডিস্ট্যান্সটা কী ছিল, 2D ডিস্ট্যান্স। ঠিক আছে, আর এখন ডিস্ট্যান্স কত, এখন ডিস্ট্যান্স হচ্ছে 2D - 4। এখন ডিস্ট্যান্স কত, 2D - 4। তো কতটা সরেছে মানে কি, আগের ডিস্ট্যান্স এখনকার ডিস্ট্যান্সের মধ্যে বিয়োগফল হবে, তো 2D কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো +4। আমি ওখানে +4 করেছিলাম, মনে করে দেখো অ্যান্সার +4 হয়েছিল। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার +4 আসছে। দেখো এইটা নিয়ে আমি আর একবার বলার চেষ্টা করছি না, কারণ অলরেডি তোমাদের মনে হয় 10-15 মিনিট খরচা হয়ে গেছে এখানে। যারা বুঝতে পারছো না তারা এইটাকে প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝিয়েছি, প্রত্যেকটা পয়েন্টকে 3-4 বার দেখো, এই জায়গাটুকু অন্তত, তাহলে তুমি বুঝতে পারবে। মনে হয় না বাংলাতে কেন, হিন্দিতেও মনে হয় তোমাদের কেউ এই জিনিসটা এইভাবে বুঝিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো। এটা একটা দুর্দান্ত কনসেপচুয়াল প্রশ্ন, মানে আজকে আমি তোমাদের সব কনসেপচুয়াল প্রশ্নই এনেছি। সরি, আগে সবুজ চিহ্নিত করেছিলাম, সবুজই পড়ছে। তো বলছে যে একটা দ্রবণের পিএইচ হলো 2, অন্য একটি দ্রবণের পিএইচ হলো 4। এই টাইপের প্রশ্ন টেকনিশিয়ানে লাস্ট ইয়ার পড়েছে। ঠিক আছে, তাদের সঠিক ঘনত্ব জানা না থাকলেও হাইড্রোজেন আয়নের ঘনত্ব সম্পর্কে কোন সিদ্ধান্তটি সঠিক, এইটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। একটা দ্রবণের পিএইচ হচ্ছে 4, আর একটা দ্রবণের পিএইচ হচ্ছে 2, তাই তো বললো, ওই আগে পরে লেখা আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, পিএইচের 2। এই যেটা পার্থক্য থাকবে সেটা 10-এর মাথায় বসিয়ে দেবে, অ্যান্সার তুমি পেয়ে যাবে 100। তো 100 কোথায় আছে, বি অপশান আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশান। প্রথম দ্রবণে দ্বিতীয় দ্রবণের ঘনত্ব, হাইড্রোজেন ঘনত্ব কত, 100 গুণ, অর্থাৎ প্রথম দ্রবণের ঘনত্ব পিএইচ ছিল 2। ঠিক আছে, দ্বিতীয় দ্রবণের পিএইচ হচ্ছে 4। মনে রাখবে পিএইচ যত বাড়ে তত সেটা ক্ষারীয় হয়। ঠিক আছে, তার মানে তাতে হাইড্রোজেন আয়নের ঘনত্ব তত কম হবে। ক্ষারে ওএইচের ঘনত্ব বেশি থাকে, এইচের ঘনত্ব কম থাকে। ঠিক আছে, হাইড্রক্সাইড আয়নের ঘনত্ব বেশি থাকে, এইচের ঘনত্ব কম থাকে। আর পিএইচ যত কম হবে তত সেটা অ্যাসিড হবে। যত অ্যাসিড হবে তত ওএইচের ঘনত্ব কমবে, এইচের ঘনত্ব বাড়বে। তার মানে 2 নম্বর যেটা 2 যার পিএইচ, সেটা কিন্তু 4-এর পিএইচের থেকে বেশি অ্যাসিডিক। সেটা কী হবে, বেশি অ্যাসিডিক। তার মানে এখানে কার, মানে কোনটাতে এইচের ঘনত্ব বেশি থাকবে, 2-এ কিন্তু এইচের ঘনত্ব বেশি থাকবে, 4-এ কিন্তু এইচের ঘনত্ব কম থাকবে, কারণ 4 বেশি ক্ষারীয়, 2 হচ্ছে বেশি অ্যাসিডিক। অ্যাসিডে এইচের ঘনত্ব বেশি থাকে। এখানে অনেকগুলো পয়েন্ট বলেছি, এই পয়েন্টগুলোকে যদি মাথায় রাখো তাহলে পরীক্ষার সময় আটকাবে না। আমি তোমাদের কঠিন জটিল জিনিসই এনেছি, এই টাইপের জিনিসই তোমরা কিন্তু আমাদের মক টেস্টে পাবে। ঠিক আছে, মক টেস্ট এই টাইপেরই হবে। তো এবার দেখো এখানে তোমাদের প্রশ্ন করেছে যে কত বেশি, সেইটা প্রশ্ন করেছে। দেখো দুটোর মধ্যে পার্থক্য কত, 2 ইউনিট। এই যে এখানে করেছি, এখানে আর দাগাচ্ছি না, এখানে করেছি 2 ইউনিট। তো 10-এর মাথায় জাস্ট যেটাই পার্থক্য সেটা স্কোয়ারে বসিয়ে দাও, 100, যেখানে 100 আছে সেটা মেরে দিয়ে বেরিয়ে যাও। কিন্তু খেয়াল রাখবে যেটার পিএইচ কম সেটাই কিন্তু বেশি হবে। অনেক সময় যেটাই পিএইচ কম সেটাতে কম বলেও অপশান দিতে পারে, ওই জন্য ওটা অপশান হবে না, বি অপশান কিন্তু এখানে কারেক্ট হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কী বলেছে। পরের প্রশ্ন তোমাদের বলছে যে একটি ছাত্র একটি লম্বা মটর গাছের এবং একটি খর্ব মটর গাছের সংকরায়ন করলো। লম্বা মটর গাছ আর খর্ব মটর গাছের কী করলো, সংকরায়ন করলো। প্রথম প্রজন্মের গাছ লম্বা হলো। তো আমরা জানি যে দেখো এই গাছটা লম্বা ছিল, এই গাছটা খর্ব ছিল, তার মানে এর অ্যালিল কী হবে, টিটি হবে বড়, এর অ্যালিল কী হবে, টিটি হবে। তা আমরা সবাই জানি যে এখানে কি অনুপাতে থাকে, 3:1 অনুপাতে তোমরা জানো যে থাকে। অ্যাকচুয়ালি কী হয়, এর টিটি এর সঙ্গে ম্যাচ করবে, তো টি আকারে ম্যাচ করবে, টি আকারে ম্যাচ করবে, টি আকারে ম্যাচ করবে, এবং টি আকারে ম্যাচ করবে। ঠিক আছে, সুতরাং না 3:1 তো পরেরটা হবে, এটা তো 1:1 অনুপাতই থাকবে, মানে সবকটা একই রেঞ্জে থাকবে। এবং এরা কিন্তু সব হেটারোজাইগোস টল হবে। হেটারোজাইগোস মানে কি, মিক্সড আপ। এটা হচ্ছে পিওর টল, এটা হচ্ছে পিওর শর্ট, একদম পিওর পবিত্র লম্বা এবং পবিত্র বেটে। কিন্তু এরা কিন্তু মিক্সড আপ লম্বা, মানে এদের মধ্যে
লম্বায় এবং বেটে উভয়েরই জিন বর্তমান আছে। তো কোন ব্যাখ্যাটি, এবং তারপর দেখো প্রথম প্রজন্মের গাছগুলির যখন স্বপরাগায়ন ঘটলো, এদের যখন স্বপরাগায়ন ঘটালে, এদের সঙ্গে এদেরকেই যখন স্বপরাগায়ন ঘটালে, তখন এর সঙ্গে এ গেল, সো টিটি গেল, এর সঙ্গে এ গেল, সো টিটি উৎপন্ন হলো, তারপর এর সঙ্গে এ গেল, সো টিটি উৎপন্ন হলো, আর এর সঙ্গে এ গিয়ে কী করলো, ছোটো হাতে টিটি উৎপন্ন করলো। এদের মধ্যে দেখো এরা হলো পবিত্র লম্বা মানে পিওর টল, এরা হলো মিক্সড আপ টল, এরা হলো মিক্সড আপ টল, আর এ হচ্ছে পবিত্র বা পিওর শর্ট। ঠিক আছে, তারপরে এখানে কী হলো দেখো, ভালো করে বোঝো এখানে কী হলো। 1:2:1 অনুপাতে গাছ উৎপন্ন হবে। এবার এখানে সেসব কিছু বলেনি, কারণ ঘুরিয়ে প্রশ্ন দেবে রেল, আমিও দিয়েছি বাম্পার ঘুরিয়ে। তো বলেছে যে প্রথম প্রজন্মের খর্ববৈশিষ্ট্য অনুপস্থিত ছিল। দেখো প্রথম প্রজন্মের খর্ববৈশিষ্ট্য অনুপস্থিত ছিল না। তো এই খর্ববৈশিষ্ট্য তো দেখো ঢুকে আছে, দেখো ছোটো হাতের টিটিগুলো করেছে, এইটা হচ্ছে মাতা পিতা, এটা হচ্ছে মাতা পিতা। প্রথম প্রজন্ম কোনটা সেটাই অনেকে বুঝতে পারে না, এইটা হচ্ছে প্রথম প্রজন্ম আর এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। ঠিক আছে, মাতা পিতা হচ্ছে এরা হচ্ছে প্রথম প্রজন্ম, এরা হচ্ছে দ্বিতীয়, মানে দ্বিতীয় প্রজন্মের দাদু ঠাম্মা হচ্ছে এরা। ঠিক আছে, সো এটা তো ইনকারেক্ট, কারণ দেখো প্রথম প্রজন্মে ছোটো টি দেখা যাচ্ছে, সো খর্ব বৈশিষ্ট্য অনুপস্থিত ছিল নয়, অনুপস্থিত ছিল না, ছিল কিন্তু প্রকাশ পায়নি। ছিল না আর প্রকাশ পায়নি দুটোর মধ্যে পার্থক্য আলাদা। বিয়ের কথা বলেছে প্রথম প্রজন্মে খর্ব অ্যালিল উপস্থিত ছিল কিন্তু প্রকট অ্যালিল দ্বারা তা প্রকাশ পায়নি, বি অপশানই কারেক্ট। প্রথম প্রজন্মে দেখো এরা সবাই লম্বা হয়েছে, কেন লম্বা হয়েছে, কারণ এরা প্রকট লম্বাটাই প্রকাশিত হয়েছে, বেটে লম্বা মানে ছোটোটি প্রকাশিত হয়নি। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে, বি অপশান আমাদের কারেক্ট হবে। সি আর ডি আমার দেখার দরকার নেই, কারণ ভুলই হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। চলো কি বলেছে যে একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে একটি বস্তুকে রাখা হয়েছে। মেরু মানে পোল, ফোকাস মানে এফ, এর মাঝখানে বস্তুকে রাখা হয়েছে। আমরা জানি একটা কেসেই এটা অসৎ প্রতিবিম্ব দেয় এবং এটা বড় প্রতিবিম্ব দেয় এবং এটা সোজা প্রতিবিম্ব দেয়। অপশান কোথায় আছে দেখো, ম্যাচ করো, বেরিয়ে যাও। দাবিটি সঠিক। এবার বলছে দেখো, ও আচ্ছা ওরমভাবে প্রশ্ন দিয়েছি। ছাত্র দাবি করলো যে বস্তুটি দর্পণের খুব কাছে থাকায় প্রতিবিম্ব অবশ্যই ছোট হবে না, প্রতিবিম্ব বড় হবে। তো দাবি হচ্ছে সঠিক নয়, দাবি হচ্ছে রং। তো দাবিটা সঠিক তো কোনোভাবেই নয়, তো ফার্স্ট অপশান তো ওখানেই কেটে গেল, সঠিক বলেছে বলে কেটে গেল। দাবিটি ভুল, কারণ প্রতিবিম্ব অবস্থা সোজা বিবর্তিত হবে, বি অপশান কারেক্ট। চলো পরের প্রশ্ন দেখো, এটা দারুণ প্রশ্ন। বলছে দুটো কার্বন যৌগের আণবিক সংকেত একই হলেও কার্বন পরমাণুর গঠনগত বিন্যাস আলাদা, তাদের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা, এই ঘটনাটিকে কী বলা হয়? এই ঘটনাটিকে বলা হয় আইসোমারিজম বা সমানুতা। কী বলা হয় বাংলায় জানি না, আইসোমারিজম বলা হয় জানি, এখানে দেখো সমানুতা দিয়েছে। ঠিক আছে, আমরা গুগল থেকে বাংলা করি তো বাংলা এরকম দেয়। আচ্ছা, আইসোমারিজম শব্দের অর্থ কী? দেখো যেমন ধরো এন বিউটেন, নর্মাল বিউটেনকে এন বিউটেন বলা হয়। নর্মাল যে বিউটেন তাকে কী বলা হয়? এন বিউটেন। সংকেত কি? C4H10। এর মতনই আরেকটা বিউটেন আছে যাকে আমরা বলি আইসোবিউটেন। ঠিক আছে, এরও সংকেত কিন্তু C4H10, বাট গঠন আলাদা। বাট গঠন চেন আলাদা হবে। ঠিক আছে, তো এখানে আমি চেন আর এঁকে দেখাচ্ছি না। আরেকটা অ্যান্সার তোমাদের কী হবে? আইসোমারিজম। যতগুলো কার্বন এখানে আছে এখানেও ততগুলো কার্বন আছে, যতগুলো হাইড্রোজেন এখানে আছে এখানেও ততগুলো হাইড্রোজেন আছে। দেখো সেম টু সেম সংকেত আছে, কিন্তু এদের যেহেতু গঠন আলাদা তার ফলে কী হয়, রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম আলাদা হয়ে যায়। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে একটি উত্তল লেন্স আছে যাতে বস্তুর বাস্তব এবং অবশিষ্ট শব্দের অর্থ উল্টো। অবশিষ্ট শব্দের অর্থ হচ্ছে উল্টো, মানে সৎ এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ওপরে লেখাও আছে ইনভার্টেড, INV। তো এবার বলছে তৈরি হচ্ছে, ওকে। এরপর বস্তুটাকে লেন্সের দিকে সামান্য সরানো হলো, হচ্ছে। ঠিক আছে, তুমি বলো বাস্তব এবং উল্টো প্রতিচ্ছবি কখন হয়? ভালো করে বুঝবে, যখন আমরা এফে রাখি বস্তুকে, প্রথম বাস্তব এবং উল্টো প্রতিচ্ছবি কখন পাওয়া যায়? এফে রাখি। এফ এবং ও এর মাঝখানে রাখলে কিন্তু কী প্রতিবিম্ব পাওয়া যায়? আমাদের সোজা প্রতিবিম্ব পাওয়া যায়। এখন এখানে কি বলছে দেখো, এরপর বস্তুটাকে সামান্য সরানো হলো, তবে বস্তুটা এখনও ফোকাসের বাইরে আছে। ও আচ্ছা, তাহলে অন্য কথা, এখানে এটা দেয়ই এই কন্ডিশন দেয়ই এখানে অন্য কন্ডিশন বলেছে। ঠিক আছে, অর্থাৎ কী হয়েছে, ফোকাসের এদিকে রাখা হয়েছিল। এবার ধরো এইখানে ফোকাস আছে, ফোকাসের এদিকে তুমি আছো, ফোকাস এবং ফোকাসের এদিকে সবই সৎ এবং উল্টো প্রতিচ্ছবি দেবে, কিন্তু সেটা সোজা বলছি, সমান আকারের হবে নাকি বড় হবে নাকি ছোট হবে, সেটা বিভিন্ন অবস্থা অনুযায়ী ডিপেন্ড করবে। কিন্তু ফোকাস থেকে এদিকে
ফোকাসকে ধরে ফোকাস থেকে এদিকে সব সৎ এবং উল্টো, ফোকাস থেকে এদিকে অসৎ এবং সোজা প্রতিবিম্ব দেবে। এবার প্রশ্ন কি বলেছে বলো, অবস্থানের কি পরিবর্তন হবে? অবস্থানের কি পরিবর্তন হবে? আচ্ছা, ফোকাসের এদিকে তোমার আছে, প্রতিবিম্ব লেন্সের দিকে সরে যাবে, প্রতিবিম্ব লেন্সের দিকে সরে যাবে না, প্রতিবিম্ব লেন্স থেকে দূরে সরে যাবে। বি অপশান কারেক্ট হবে। মনে রাখবে প্রতিবিম্ব লেন্স থেকে দূরে সরে যাবে। বস্তুকে যত তুমি লেন্সের দিকে আনবে, প্রতিবিম্ব তত দূরে সরতে আরম্ভ করবে। ওই জন্য যদি তুমি কোনো বস্তুকে এফে বসাও, তাহলে প্রতিবিম্ব সব থেকে দূরে উৎপন্ন হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের কী হবে? বি অপশান আমাদের এখানে কারেক্ট হবে। চলো কি বলেছে দেখো, বলেছে যে একটি ছাত্র 6 ওহম এবং 2 ওহমের রোধকে প্রথমে শ্রেণী বর্তনীতে যুক্ত করলো, তার মানে এটা হয়ে যাবে তোমাদের 2, তো এটা নাকি 3, তো এটা হয়ে যাবে 9। ঠিক আছে, ওকে। চলো পরে সমান্তরাল সমন্বয়ে একটি আদর্শ ব্যাটারির সাথে যুক্ত করলো। কোন সমন্বয়ে ব্যাটারি দ্বারা প্রথমে 9 ইউনিট হয়েছে, তারপর 1/6 প্লাস 1/3, তো 6, 1 প্লাস তোমাদের 2 মানে 3 মানে এখানে 2 ওহম। আচ্ছা, শ্রেণী বর্তনীতে যুক্ত করলে 9 ওহম এবং সমান্তরাল বর্তনীতে যুক্ত করলে এটা 2 ওহম নেবে। ওকে, ঠিক আছে। এবার বলেছে কোন সমন্বয়ে ব্যাটারি দ্বারা সর্বাধিক বৈদ্যুতিক ক্ষমতা বেশি হবে? পয়েন্ট টু বি নোটেড, বৈদ্যুতিক ক্ষমতা কোন সমন্বয়ে বেশি হবে? দেখো একটা জিনিস ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে ভোল্ট একই, কারণ ব্যাটারির ভোল্ট এক থাকে। পয়েন্ট টু বি নোটেড। এখানে কোনটা কনস্ট্যান্ট? ভোল্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, ভোল্ট কনস্ট্যান্ট, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এবার তোমরা কি জানো, পাওয়ারের ক্ষেত্রে ফর্মুলা কি হয়? পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়। ঠিক আছে, তো ভোল্টের সঙ্গে সম্পর্ক হবে। ভোল্ট কেন নিলাম? কারণ ব্যাটারিতে কী থাকে? ভোল্ট থাকে, আর একই ব্যাটারিকে অ্যাড করা হচ্ছে, মানে ভোল্ট একই থাকবে। ঠিক আছে, সো পাওয়ারের সঙ্গে ভোল্টের সম্পর্ক, পাওয়ারের সঙ্গে রোধের সম্পর্ক কী? যখন ভোল্ট কনস্ট্যান্ট, পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তার মানে ভি যখন কনস্ট্যান্ট, তখন পাওয়ারের সঙ্গে আরের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে যেটাতে রোধ কম, পাওয়ার সেটাতে বেশি হবে। রোধ কোনটাতে কম? এইটাতে। সো প্যারালাল সার্কিটিংয়ে পাওয়ার বেশি হবে। কোনটায় বিদ্যুৎ বেশি হবে? অ্যান্সার হবে তোমাদের এটা, সমান্তরাল সমন্বয়, কারণ তুল্যরোধ কম, নির্দিষ্ট বিভব পার্থক্যের ক্ষেত্রে ক্ষমতা রোধের ব্যস্তানুপাতিক হয়। যেটা বলেছি সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, রাখি বন্ধন উৎসব যে উপলক্ষে আজকে তোমাদের দিনে কিন্তু তোমাদের টোটাল আমাদের যে কটা ব্যাচ ছিল, প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমরা আজকে ছাড় দিয়েছি। ঠিক আছে, যারা এখনও কেনোনি কিনে নিতে পারো। তোমাদের যে বিক্রম ব্যাচ 2.0 সায়েন্স, তাতে ছিল 473 টাকা, সেটা কিন্তু এখন আর নেই, এখন কিন্তু 413 টাকা আছে। আজকে 12টা অবধি আছে এটা তোমাদের, 12টা অবধি, যদি 12টা রাত 12টাকে 12টা PM বলে না, বাট আমি বললাম টোডে রাত 12টা অবধি আছে। 12টার পরে থাকবে কিনা আমাদের জানা নেই, কারণ আমাদের ডিসকাশন 12টা অবধি রাখার কথাই হয়েছিল। যেটা তোমাদের ম্যাথ ব্যাচ আছে সেটা ছিল 599, সেটাও নেই। দেখো 599 টাকা কিন্তু নেই সেটাতে। যেটা তোমাদের ছিল, দেখো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এটাতে 12,000 প্লাস তোমাদের কোশ্চেন্স করানো হবে, এবং তোমাদের অলরেডি 60টা কোশ্চেন্স তার মধ্যে হয়ে গেছে, 2টো মক টেস্ট দেওয়া হয়েছে। আজকে তোমাদের মোটামুটি রাত 11টার দিকে আরও মক টেস্ট তোমাদের অ্যাড করা হবে। রাত 11টা বাজবে, আমাদের মক টেস্টের কাজ আমাদের ক্লাস শেষ হওয়ার পরে হয়। ঠিক আছে, কারণ একদম শান্ত মস্তিষ্কে যখন কোনো প্রেশার নেই, কারণ যখন আমি ক্লাস করাই তখন সবার প্রেশার থাকে, তো শান্ত মস্তিষ্ক সার্ভার ঠিক আছে কিনা, এ ঠিক আছে কিনা, ও ঠিক আছে কিনা, সব কিছুর সঙ্গে যুক্ত থাকতে হয়। তো 12,000 প্লাস কোশ্চেন্স আছে এতে। এটা তোমাদের 499 ছিল, অফারে তোমাদের 449 ছিল, আজকে তোমাদের 413 টাকা আছে। এটা হচ্ছে বেস্ট, তোমরা চাইলে কিনতে পারো। ঠিক আছে, তো যে কটা মেন ব্যাচ সে কটা প্রাইস তোমাদের কম আছে। যেটা আমাদের কম্বো ব্যাচ সেটার প্রাইস চিরকালই কম থাকে, সেই জন্য ওটার প্রাইস আর কমানো হয়নি, কিন্তু এই 3টে ব্যাচের প্রাইস কিন্তু তোমাদের একদম কমিয়ে রাখা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন্স। দেখো, তোমাদের রিভিউ আমার প্রয়োজন, বলো কোশ্চেন্সগুলো কেমন লাগছে? বাম্পার লাগছে কোশ্চেন্সগুলো? এই টাইপের কোশ্চেন্স মক টেস্টে অ্যাড করা হবে। বলছে একটি খাদ্য শৃঙ্খল হলো ঘাস, হরিণ এবং বাঘ। যদি ঘাসের স্তরে উপলব্ধ শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে, তাহলে শক্তি স্থানান্তরের নীতির সঙ্গে কোন ফলাফলটি সবথেকে যুক্ত? দেখো, ঘাসে যখন কমে যাচ্ছে তখন ওপরে সব ক্ষেত্রেই কমে যাবে, কারণ ঘাসের 10% এখানে যায়। আগে 100 ছিল, এখন 90 হয়ে গেলে 9 যাবে, তারপরে 0.9 যাবে। আগে 100 ছিল, 10 যাচ্ছিলো, তারপরে 1 যাচ্ছিলো, এখন 0.9 হয়ে যাবে। মানে যত মেন স্তরে কমবে, বেস স্তরে যত কমবে, উপর স্তরে তত কমে যাবে। তাহলে কী হবে? বাঘের সংখ্যা অপরিবর্তিত রাখা সম্ভব, কারণ ট্রপিক স্তরের মধ্যে শক্তি সম্পূর্ণভাবে পুনঃচক্রিত হয়। এটা ইনকারেক্ট, পুনঃচক্রিত হচ্ছে না, খানিকটা যাচ্ছে, পুরোটা যায় না। তো সম্পূর্ণভাবে তো হয়ই না, সম্পূর্ণভাবে বলার জন্যই কেটে যাচ্ছে। আর সম্পূর্ণভাবে যেহেতু হচ্ছে না, শক্তি যেহেতু কমছে, ফলে বাঘের সংখ্যা কমতে থাকবে। নেক্সট হচ্ছে হরিণের সংখ্যা কমতে পারে, যার ফলে পরবর্তীতে বাঘের সংখ্যা
বাঘের জন্য উপলব্ধি শক্তিও কমে যেতে পারে, এটা ইনকারেক্ট। নেক্সট বলছে বাঘের সংখ্যা অবশ্যই বাড়বে কোনোভাবেই নয়। ঘাসের শক্তি কমে যাওয়া শুধুমাত্র ঘাসকেই প্রভাবিত করে না উপরের স্তরগুলোকে প্রভাবিত করে। সো বি অপশন আমাদের এখানে কী হচ্ছে, কারেক্ট হচ্ছে। চলো 22 দাগের প্রশ্ন বলো কী হবে। আচ্ছা এটা তোমাদের 21 দাগ হওয়া উচিত ছিল, মাফ করো। ঠিক আছে, আমি তোমাদের 21 দাগ একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো বলছি একটি আধানযুক্ত, আচ্ছা এই টাইপের কোশ্চেন্স তোমাদের 6 তারিখ, ঠিক আছে 6ই ডিসেম্বর বা সামথিং, একটু এই কালকে যে শিফট করেছি, কালকেই তোমাদের একটা শিফটের আমি কোশ্চেন্স দিয়েছিলাম, মনে করে দেখো কালকে না পরশু দিন, সেই শিফটে তোমাদের যে পিওআইকিউ করেছিলাম ওটা 6 তারিখের প্রশ্ন ছিল। এই 6 তারিখের প্রশ্নে তোমাদের কিন্তু এই কোশ্চেন্সটা পড়েছে, এই টাইপের একটা কোশ্চেন্স পড়েছে। ঠিক আছে, যেটা টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার এই কিছুদিন আগে যে টেকনিশিয়ান হয়ে গেল, ঠিক আছে, তার 6 তারিখের প্রশ্ন ছিল আগের দিনেরটা। তো তার কোশ্চেন্স আমি নিয়েছিলাম, তাতে এই টাইপের কোশ্চেন দেখেছি বলে তোমাদের এই টাইপের কোশ্চেন একটা দেওয়া হয়েছে। এখানে যে ফর্মুলা হয় মনে রাখবে, চৌম্বক ক্ষেত্র এবং বলের মধ্যে যে ফর্মুলা, যেটা তোমাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন আগেরবার করা হয়েছিল, ওই জন্য আমি একটা প্রশ্ন ঢুকিয়ে দিই, সেটা হচ্ছে কিউ ভি তোমাদের বি সাইন থিটা, এই তোমাদের হয়। এই থিটার মান এখানে 90 বলেছে, কারণ দেখো বলেছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, তার মানে থিটা এখানে কী হবে, থিটা এখানে 90, আর আমরা জানি সাইন 90 মান 1 হয়, তো সাইন 90 মান এইটুকু পার্ট হচ্ছে 1 হয়ে গেল, তার মানে ফোর্সের সঙ্গে এর সম্পর্কটা অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে, এইটুকুতেই সম্পর্ক দাঁড়িয়ে যাচ্ছে কিউ ভিবি, কারণ এটা তো 1, ঠিক আছে, তো ফোর্সের সঙ্গে সম্পর্ক কী দাঁড়াবে, এইটুকু সম্পর্ক দাঁড়াবে, এই যে জাস্ট এইটুকু সম্পর্ক দাঁড়াবে। তো কিউ ভিবি এফ ইকুয়াল টু কি কিউ ভিবি। এখন তোমাকে কি বলছে, এখন কিউ মানে কি, কিউ মানে হচ্ছে চার্জ, আগের দিন তোমাদের বলেছিলাম কিউ মানে কি, কিউ মানে হচ্ছে চার্জ, ভি মানে কি, ভি মানে হচ্ছে বেগ, আর বি মানে কি, বি মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র, বি মানে কি, বি মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে ওকে। তো এখানে তোমাদের বলেছে যে কি করতে, আধান ও চুম্বক ক্ষেত্র অপরিবর্তিত রেখে কণাটির বেগ বাড়ানো হলো, তার মানে বেগ বাড়ছে, তাহলে দেখো এফের সাথে কিউ এর সম্পর্ক সমানুপাতিক, এফের সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক, তো তোমাকে কিউ আর বি এক রাখতে বলেছে, মানে এই দুটোকে সেম রাখতে বলেছে, ভিকে ডবল করতে বলেছে, তাহলে ভি ডবল হলে এফের সঙ্গে বি এর সম্পর্ক সমানুপাতিক, তো এফও ডবল হয়ে যাবে, তো কারেক্ট অ্যান্সার বি হবে আমাদের। ঠিক আছে, সোজা কোশ্চেন্স, কিচ্ছু না, শুধু এই সম্পর্কটা জানলে অ্যান্সার দিতে পারতে, কিন্তু যেহেতু এনসিইআরটিতে নেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ এই টাইপের প্রশ্ন পড়েছে কালকেই না পরশু দিন, অর্থাৎ 500 পিআইকিউ সিরিজের যে সেকেন্ড ভিডিও তাতেই এই কোশ্চেন আছে, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকেই তুলেছিলাম, এই রিসেন্ট এই যে পরীক্ষা হলো তার প্রিভিয়াস ইয়ার। চলো আচ্ছা পরের প্রশ্ন দেখো। আচ্ছা আরেকটা কথা বলি, আমি শুনেছি আমরা যে ফ্রি পিডিএফগুলো তোমাদেরকে দেই, সেই পিডিএফগুলো কেউ নিয়ে সেল করছে, এমনটা আমরা শুনেছি। যদি কেউ হয় যে তোমাদের ডব্লিউবি এক্সাম পোর্টালের যে ফ্রি পিডিএফ সেগুলোকে যদি এমনি নর্মাল ফ্রিতে শেয়ার করছে, আমরা কোনো আপত্তি নেই, কারণ ফ্রি পিডিএফ ফ্রিতে শেয়ার করতেই পারে যে কেউ, দুনিয়ার যে কেউ করতে পারে, কোনো আপত্তি নেই। আমার কাছে কিছু হলে আমিও তোমাদেরকে শেয়ার করে দিই, অন্য কারোর হলেও যদি ভালো হয়, কিন্তু আমি যখন টাকা নেবো তখন সেটা কিন্তু অন্যায় হয়ে যায়, ঠিক আছে। তো যদি আমাদের কোনো মেটেরিয়াল সেটা ফ্রি হোক বা পেড হোক, অন্য কেউ অথরাইজ করে সেটাকে সেল করছে যদি দেখো, তাহলে তুরন্ত আমাদেরকে জানাও, আমরা তার বিরুদ্ধে কপিরাইট কেসে ব্যবস্থা নেব, ঠিক আছে। তো একটি তড়িৎবাহী সরল পরিবাহককে একটি সমসত্ব চৌম্বকক্ষেত্রের লম্বভাবে রাখা হলো, দেখতে পাচ্ছ আশা করি, এইরকমভাবে রাখা হয়েছে, ঠিক আছে। সমসত্ব চৌম্বকক্ষেত্র মানে কি, প্রত্যেকটা জায়গায় চৌম্বক সমান বল প্রয়োগ করে রেখেছে, সেখানে লম্বভাবে রাখা হচ্ছে, মানে চুম্বক ক্ষেত্র এভাবে গেছে আর এটাকে রাখা হয়েছে এইভাবে, তো এই যে এই জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে তৈরি হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কী হচ্ছে এখানে, এই জায়গাগুলোতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, আশা করি বোঝাতে পারছি। এবার কি বলেছে দেখো, এইটাকে একটু ছোটো করে দিই, নাহলে এটা বড্ড মোটা হয়ে গেছে কালেটা। এবার বলছে যদি চৌম্বক ক্ষেত্রকে অপরিবর্তিত রেখে তুমি কি করছো, তড়িৎ প্রবাহের দিক বিপরীত করছো, চৌম্বক ক্ষেত্র অপরিবর্তিত রাখছো, রেখে কেবলমাত্র চৌম্বক প্রবাহের তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করছো, তাহলে পরিবাহকের ওপর চৌম্বক বলের কি প্রভাব পড়বে। দেখো তুমি এখানে বলোনি যে তড়িৎ প্রবাহের ম্যাগনিটিউড চেঞ্জ করছো, এর ম্যাগনিটিউড যদি চেঞ্জ না হয়, ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু বিআইএল সাইন থিটা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা। এটা তোমাদের এই ফর্মুলা জানার দরকার নেই, কারণ এই ফর্মুলা না জানলেও এনসিইআরটির কনসেপ্ট আছে, আগেরটা ছিল না কিন্তু এইটার আছে। দেখো চৌম্বক বলের ক্ষেত্রে, কারণ তোমরা জানো ফ্রেমিংয়ের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আছে, সেখানে চৌম্বক বলের ব্যাপার আছে, তোমরা জানো বল যেদিকে যাবে মুভমেন্ট সেদিকে হবে। তো আমরা এই ফর্মুলা যদি মনে রাখি, আমরা দেখতে পাচ্ছি এই এল হচ্ছে তোমাদের লেন্থ প্রকাশ করে, আই হচ্ছে তোমাদের কারেন্টকে প্রকাশ করে, বি হচ্ছে চুম্বক বলকে প্রকাশ করে, মানে চুম্বক বল না চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করে, আর ফোর্স দিয়ে তো বলকে প্রকাশ করছে। এবার সাইন থিটার ভ্যালু, এখানেও থিটার ভ্যালু 90,
তার মানে এই পার্টটা আমাদের কি হয়ে যাচ্ছে, আশা করি বোঝাতে পারছি, 1 হয়ে যাচ্ছে। তার মানে এফের মান এখানে তিনটে জিনিসের উপর নির্ভর করছে, BIL, এল মানে হচ্ছে লেন্থ, লেন্থ মানে কি এই যে পরিবাহী লেন্থ কি সেইটার উপর নির্ভর করছে, ঠিক আছে। তো যদি দেখো তুমি দেখতে পাচ্ছ এফ আয়ের সঙ্গে সমানুপাতিক, যেটা এখানে বলেছে তড়িৎ প্রবাহ, কিন্তু তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করছো, মান পরিবর্তন করনি, সেই জন্য মান যা আছে তাই থাকবে। সো বলের মান তোমাদের কি হবে, 0 হয়ে যাবে, না 0 হবে না, বলের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকবে, না বলের দিক চেঞ্জ হবে কিন্তু মান চেঞ্জ হবে না, দ্যাট ইজ ওয়াই এ কেটে যাচ্ছে। বলের মান একই থাকবে কিন্তু বলের দিক পরিবর্তিত হবে, অর্থাৎ সি অপশন এখানে কারেক্ট হচ্ছে। ডি কেন কারেক্ট নয়, বলছে যে তড়িৎ প্রবাহী ও চৌম্বকক্ষেত্র উভয়ের সঙ্গে সংকৃতভাবে বিপরীত, একদমই তা নয়, দেখতে পাচ্ছ এখানে সমানুপাতিক হারে কাজ করে, সেখানে সি অপশন কিন্তু কারেক্ট হচ্ছে, ঠিক আছে। 21 দাগ করিয়ে দিলাম, চলো। আচ্ছা 23 দাগ কী বলেছে দেখো, ওই টাইপের কতগুলো প্রশ্ন দিয়েছি। একটি তড়িৎ পরিবাহকে একটি চুম্বক ক্ষেত্রে রাখা হলো, মানে একটা তড়িৎ পরিবাহীকে, অর্থাৎ ধরো একটা তামার তারকে তুমি চুম্বক ক্ষেত্রে রেখেছো, একটি নির্দিষ্ট অবস্থানে পরিবাহক সর্বাধিক বল অনুভব করছে, এবং অন্য একটি নির্দিষ্ট অবস্থানে পরিবাহী কোনো বলই অনুভব করে না। নিচের কোন জোড়াটি দুটি অবস্থাকে সঠিকভাবে ব্যাখ্যায়িত করে, দেখো এফ ইকুয়াল টু, আমরা একটু আগে দেখলাম BIL, দেখো এই ফর্মুলাটা অবশ্যই তোমাদের এনসিইআরটিতে নেই, কিন্তু এর কনসেপ্টটা আছে, কিন্তু ফর্মুলাটা দেওয়া নেই, কারণ ফর্মুলাটা উচ্চ জিনিস, উচ্চ স্তরের, কিন্তু এই ফর্মুলাটাকে মনে রাখলে এই ধরনের কোশ্চেনগুলো দ্রুত অ্যান্সার দিতে পারবে। তোমার যদি ফর্মুলা না মনে থাকে, তুমি যদি নর্মাল হ্যান্ড ইউজ করে ব্যবহার করো, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে এই ফর্মুলা না ইউজ করে অন্যভাবে উত্তর দিলে। দেখো আমরা জানি যে সাইন থিটার মান 0-তে গিয়ে সর্বনিম্ন হয় এবং 1-এ গিয়ে সর্বোচ্চ হয়, মানে 90 ডিগ্রি থেকে সর্বোচ্চ হয়। তুমি যদি থিটার মান 90 ধরে নাও, তখন সাইন থিটার মান হয় 1, আর তুমি যদি থিটার মান 0 ডিগ্রি ধরে নাও, তখন সাইন 0 ডিগ্রির মান হয় 0, সাইন 0 ডিগ্রির মান কত হবে 0। তাহলে তুমি যদি এই জায়গায় 0কে বসাও, তাহলে টোটাল গুণফলটাই 0 হয়ে যায়। আর 0 কখন হয়, যখন কোণ 0 ডিগ্রি হয়। আর কোণ 0 ডিগ্রি কখন হবে, যখন, দেখো এই জায়গায় খেয়াল করো, এইখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি যেটা বলবো মাথায় মগজে ভালো করে ঢোকাতে হবে। এখানে খেয়াল করো, চুম্বক ক্ষেত্রগুলো এই দিকে আছে আর পরিবাহী আছে এই দিকে, তার মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ইয়েস স্যার তৈরি হচ্ছে। কিন্তু এখানে দেখো চুম্বক ক্ষেত্রগুলো যেভাবে আছে, পরিবাহীও সেমভাবে রাখা আছে, এই যে দেখো চুম্বক ক্ষেত্রগুলো এদিকে গেছে, পরিবাহী সেমভাবে রাখা আছে, মানে এই জায়গায় প্যারালালে আছে, সমান্তরালে আছে। মনে রাখবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা এবার বলবো সেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমান্তরালে রাখলে বা প্যারালালে রাখলে দুটো জিনিস, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে তড়িৎ পরিবাহী। যদি সমান্তরালে থাকে তাহলে থিটা এখানে 0 ডিগ্রি হয়, আর 0 ডিগ্রি হলে পুরোটাই 0 হয়ে যায়, ফোর্স ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর যদি তুমি থিটার মান 90 ডিগ্রি করো, মানে লম্বভাবে রাখো, উভয় একে অপরের লম্বভাবে থাকে, তখন থিটার মান 1 হয়, মানে এখানে ফোর্স ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। এই জায়গাতে ফোর্স কী হবে, ম্যাক্সিমাম, ঠিক আছে। তাই তোমাদের তার উপরই প্রশ্নটা করেছে, দেখো কত সুন্দর করে আমরা উত্তর দিতে পারি, এখানে জানা থাকলে উত্তর দেওয়া যায়। তো এখানে অ্যান্সার কী হবে, এই দেখো এই অ্যান্সার, পরিবাহকে চুম্বককে তো লম্বভাবে রাখলে সর্বাধিক, সমান্তরাল রাখলে শূন্য হবে। তার যা বলেছি সেটা ব্যাখ্যা করেই দিয়েছি অলরেডি, ঠিক আছে, বারবার আর ব্যাখ্যা করার দরকার নেই। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, ম্যাগনেট থেকে যদি টপ প্রশ্ন হয়, টপ 5টা প্রশ্ন আমি এখানে রেখেছি, এগুলো সবই পেডের কোশ্চেন্স, তোমাদের জন্য আমি ফ্রিতে এনেছি, ঠিক আছে, এগুলো পেড ভার্সনের কোশ্চেন্স অ্যাকচুয়ালি। এখানে বলছে যে একটি আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলিতে একটি সমসত্ব চৌম্বকক্ষেত্রের মধ্যে রাখা হলো, সম্পূর্ণ কুণ্ডলীর ওপর লব্ধি বল 0 হতে পারে, ইয়েস 0 হতে পারে। কেন, কারণ কারেন্ট এইভাবে প্রবাহিত হবে, এই বাহুতে দেখো এইভাবে হচ্ছে, এই দিকে দেখো এইদিকে হচ্ছে, আর এই বাহুতে দেখো এইদিকে হচ্ছে, তার মানে কারেন্টের ফ্লো অনুযায়ী বল এদিক ওদিক হবে, সুতরাং টোটাল বল 0 হয়ে যাবে। তবুও কুণ্ডলী ঘুরতে থাকে, কোন ব্যাখ্যায় ঘটনাটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। দেখো বিপরীতমুখী সমান বল একটি যুগল গঠন করে ঘূর্ণন সৃষ্টি করে, এটা কারেক্ট। যখন তড়িৎ প্রবাহ এইভাবে হচ্ছে, তখন বল কোন দিকে ডাইরেকশন মারবে, বল ডাইরেকশন মারবে এই দিকে। আর যখন তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, তখন বল ডাইরেকশন মারছে এইদিকে। তার মানে এদিকে ঠেলছে, এইদিকে ঠেলছে, মানে একটা বল এদিকে ঠেলছে আর একটা বল ওকে এদিকে ঠেলছে। তাহলে দেখো বলের ডাইরেকশন চেঞ্জ হলেও দুটো বল একসাথে কাজ করছে। সো এই বল এদিকে পুশ করছে, এই বল এক্স থেকে ওয়াইতে পুশ করছে, আর এই ওয়াই থেকে এক্সের দিকে পুশ করছে। এইভাবে রোটেশনাল একটা গতি তৈরি হয়, ঘূর্ণন গতি তৈরি হয়। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের এ হবে। এবার এই কোশ্চেন্সগুলোকে তুমি যদি বিশাল কিছু নাও জানো, তোমার যদি ওভারঅল পড়া থাকে, তো কনসেপ্ট দিয়েও কিন্তু ওপর করেও কিন্তু উত্তর দেওয়া যায়। পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, এটা তোমাদের বলেছে যে একটি সরল তড়িৎ পরিবাহক, এটা তোমাদের এনসিইআরটিতে আছে, চারপাশে বৃত্তাকার একটা প্রয়োগ হয় আমরা জানি, ঠিক আছে।
তো তড়িৎ প্রবাহের দিক যদি বিপরীত করা হয় এবং পর্যবেক্ষণ বিন্দুটিকে যদি একই স্থানে রাখা হলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের, দুবার চৌম্বক ক্ষেত্র পড়েছে, চৌম্বক ক্ষেত্রে কী পরিবর্তন দেখা যাবে। দেখো ওই বিন্দুতে কী পরিবর্তন দেখা যাবে তোমরা বুঝতেই পারছো আশা করি, যে তড়িৎ যদি বিপরীত দিকে হয় তাহলে কী হবে, চৌম্বক ক্ষেত্রের দিক চেঞ্জ হবে। তো কী হবে, দেখো এখানে বলেছে চুম্বক ক্ষেত্রে দেখো তড়িৎ প্রবাহের মাত্রা চেঞ্জ হয়নি, মান চেঞ্জ হয়নি, দিক চেঞ্জ হয়েছে। তাহলে কী হবে, দেখো বলেছে এর মান স্থায়ীভাবে শূন্য হয়ে যাবে, না শূন্য তো হবে না, এর মান অপরিবর্তিত থাকবে কিন্তু দিক পরিবর্তিত হবে। এর মান ও দিক উভয়ই পরিবর্তিত হবে, দ্বিগুণ হবে না। এর দিক অপরিবর্তিত থাকবে কিন্তু দূরত্বের ওপর নির্ভর করে না। এইটা অ্যান্সার হবে, বি অপশান কারেক্ট হবে। কারণ দেখো তুমি যখনই চৌম্বক ক্ষেত্রের দিক চেঞ্জ করতে গেলে কারেন্টের দিককে চেঞ্জ করতে হয়, কারণ তোমার এই হাত, এই আঙুল উপর দিকে আছে, তার মানে চৌম্বক ক্ষেত্র এই আঙুলগুলোকে ক্যারি করবে, এই আঙুলগুলোকে ক্যারি করবে। অর্থাৎ তোমার বুড়ো আঙুল এদিকে আছে মানে তোমার আই এদিকে যাচ্ছে, তাহলে তোমার বি মানে যেটা চৌম্বক ক্ষেত্রকে বোঝায় সেটা এই আঙুলগুলোর দিক নির্দেশ করবে। কিন্তু এটাকেই যদি তুমি ডাউনওয়ার্ডে করে দাও তাহলে বুড়ো আঙুলও ডাউনওয়ার্ডে যাবে, তখন এই আঙুলগুলো উল্টো দিকে ঘুরবে। সুতরাং চৌম্বক ক্ষেত্রের কী হবে, দিক পরিবর্তন হবে কিন্তু মান সেম থাকবে, কারণ এখানে মান চেঞ্জের কথা বলেনি। ঠিক আছে, চলো। একটি লোহার পেরেককে আলাদাভাবে কপার সালফেট এবং জিঙ্ক সালফেট দ্রবণে রাখা হলো এবং এই দ্রবণের দৃশ্যমান পরিবর্তন ঘটলো কিন্তু অন্যটাতে ঘটলো না। কোন সিদ্ধান্তটি সঠিক? দেখো আমরা জানি যে লোহা কপার সালফেট থেকে কপারকে বাইরে বের করে দিতে পারে। ঠিক আছে, লোহা কপার সালফেট থেকে কপারকে কী করে দিতে পারে, বাইরে বের করে দিতে পারে। তো এটা একটা আমরা জানি যে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এতে কী বোঝা যায়, যে আয়রন হচ্ছে তামার থেকে বেশি সক্রিয়, কিন্তু আচ্ছা এখানে তোমাকে বলেছে যে লোহা আর জিঙ্কের কথা বলেছে। আচ্ছা, তো একটাতে পরিবর্তন ঘটলো, একটাতে ঘটলো না, তো কোনটাতে ঘটবে, লোহার সঙ্গে কপার সালফেটের বিক্রিয়ায় ঘটবে। ঠিক আছে, কিন্তু লোহার সঙ্গে জিঙ্কের বিক্রিয়া ঘটবে না, এটাই অ্যান্সার হবে। লোহা তামার থেকে বেশি সক্রিয় কিন্তু জিঙ্কের থেকে কম সক্রিয়, দ্যাট ইজ দ্য অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বলছে একটি ধাতব সালফাইড আকরিককে প্রথমে অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে প্রবলভাবে উত্তপ্ত করা হয় এবং উৎপন্ন পদার্থের পরে কার্বন দ্বারা বিজারিত করা হয়। ঠিক আছে, কী করা হচ্ছে, কার্বন দ্বারা বিজারিত করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোন ক্রমের প্রক্রিয়াটি এখানে প্রকাশিত হয়েছে? দেখো ধাতব আকরিককে যখন তুমি অতিরিক্ত বায়ুর সংস্পর্শে এনে যখন তুমি উত্তপ্ত করছো তখন সেটাকে রোস্টিং বলা হয়। যেমন কপারের ক্ষেত্রে করা হয়, কপারের ক্ষেত্রে কী করা হয়, কপারের ক্ষেত্রে করা হয় সেটা হচ্ছে কপার 2 অক্সাইড নেওয়া হয়। ঠিক আছে, কপার 2 না, কপার 1 অক্সাইড। সিইউ এর আগে 2 লেখা আছে মানে কপার 2 হয়ে যায় না, কপারের যোজ্যতা এখানে 1, সালফাইড যোজ্যতা এখানে 2, ক্রস এক্সচেঞ্জ হয়েছে। তো কপার 1 এখানে সালফাইড নেওয়া হয় এবং তাকে তুমি যদি অক্সিজেনের সংস্পর্শে বিক্রিয়া করাও তাহলে সেখানে কপার অক্সাইড উৎপন্ন হবে, Cu2O উৎপন্ন হবে এবং তার সঙ্গে সঙ্গে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এটাকে বলা হয় রোস্টিং। এই কপার অক্সাইডটাকে কী করা হলো, টেনে নেওয়া হলো। কপার অক্সাইড টানার পরে কী হলো, এই কপার অক্সাইডের সঙ্গে কার্বনকে অ্যাড করে দেওয়া হয়। এই কপার অক্সাইডের সাথে কী করা হয়, কার্বনকে অ্যাড করা হয়, কপার অক্সাইড প্লাস কার্বন। এর ফলে কী হয়, কপার অক্সাইডের কী হয়, বিজারণ হয়, কার দ্বারা, কার্বনের দ্বারা। উৎপন্ন হয় দুটো জিনিস, একটা হচ্ছে পিওর কপার বেরিয়ে আসে, পিওর কপার বেরিয়ে আসে, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এই দুটো স্টেজে কাজ হয়, একটা হচ্ছে স্টেপ নম্বর 1, এটা হচ্ছে স্টেপ নম্বর 2। তো এই দুটোর কথা এখানে বলা হয়েছে। চলো নেক্সট। একজন ছাত্র একটি জলীয় সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের মিশ্রণ ঘটালো। একজন ছাত্র, ডবল লেখা আছে, মাফ করো। আচ্ছা এটাকে একটু ঠিক করে দিই 1 মিনিট। দেখো এসব ক্লাস দিতে একটু রাত্রি হবে, কারণ অনেক কিছুর করার পরে আমরা এসব ক্লাসের বন্দোবস্ত করি। ঠিক আছে, একটু রাত্রি হয়ে যায়, কিছু করার থাকে না। একজন ছাত্র জলীয় সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের মিশ্রণ ঘটালো এবং একটি সাদা অদক্ষেপ তৈরি করলো। তা আমরা জানি সেটা বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ হবে, সোডিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট উৎপন্ন হবে। অদক্ষেপটি ছেঁকে বাদ দেওয়ার পরে অবশিষ্ট দ্রবণকে বাষ্পীভূত করলে কোন জোড়া আয়ন প্রধানত দ্রবীভূত অবস্থায় থাকে? দেখো অদক্ষেপটাকে তুমি যখন বের করে দিচ্ছ তার মানে বেরিয়ে যাচ্ছে কে, বেরিয়াম সালফেট বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে কে, বেরিয়াম সালফেট বেরিয়ে যাচ্ছে। বেরিয়াম আর সালফেট এটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। আর পড়ে থাকছে কে, পড়ে থাকছে NaCl। তাহলে তুমি বলো NaCl যদি পড়ে থাকে তাহলে এর যদি তুমি আয়ন বলো তাহলে এর আয়ন তো একটাই হবে, Na+ মানে দুটো হবে, Na+ আর Cl-। তাহলে কত সুন্দর কোশ্চেন্স দেখো,
কত ঘোরানো কোশ্চেন, তোমরা কোশ্চেন তো পেয়েছো বেরিয়াম সালফেট নিয়ে, কিন্তু এরকম কোশ্চেন পেয়েছো কোথাও না, নতুন টাইপের কোশ্চেন, এরকম কোশ্চেন তোমাদের মক টেস্টে দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের মক টেস্ট কমব্যাট 2026 ব্যাচ, রেলওয়ে ব্যাচ। এই ব্যাচে তোমাদের 12,000 প্লাস কোশ্চেন্স করানো হবে। তো এখন অবধি 60 কোশ্চেন্স তোমাদের দেওয়া হয়েছে, কারণ 25 তারিখ থেকে এই তোমাদের মক টেস্ট দেওয়া স্টার্ট হয়েছে, ঠিক আছে। দুটো মক টেস্ট দেওয়া হয়েছে, সরি 60 টাকা কেন লিখছি, দুটো মক টেস্ট তোমাদের দেওয়া হয়েছে, দুটো মক টেস্টে 60 কোশ্চেন 30 করে 60 কোশ্চেন দেওয়া হয়েছে। আজকে তোমাদের যে মক টেস্ট আছে সেটা বায়োলজির মক টেস্ট আছে, ঠিক আছে, কারণ আমরা অলরেডি তোমাদের ফিজিক্সের দুটো মক টেস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা হবে, তারপর মিক্সড আপলোড করা হবে, তারপরে তোমাদের ফুল মক টেস্টও আছে এই ভিডিও, এতে দেখো এখানে লেখাও আছে, আপলোড করা হবে। এর দাম এখন 449 টাকা নেই, এখন এর দাম আজকের জন্য আছে 413 টাকা। কালকে অফার থাকতেও পারে, নাও পারে, কারণ কিছু বলার নেই সোজা কথা বলতে, ঠিক আছে। কারণ এগুলোতে প্রচণ্ড খাটনি হয়, কোশ্চেন্স তৈরি করতে সব থেকে বেশি খাটনি হয়। নিজেরা কোশ্চেন তৈরি করে দেবো, 5টা কোশ্চেন বুঝতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা দেখো। যে ব্যাচে আমাদের খাটনি হবে সেই ব্যাচে কিন্তু আমরা প্রাইস কিন্তু আমাদের একটু বাড়বে, ঠিক আছে। যে ব্যাচে খাটনি কম, যেমন আমি যখন ভিডিওগুলো করি সেই ব্যাচে আমাদের খাটনি অনেক কম হয়, সেই ব্যাচে কিন্তু আমাদের প্রাইস বাড়ে না। ওই জন্য নর্মাল ব্যাচের প্রাইস আমাদের বেশি থাকে না। অনেকে তো 1500, 1200, 1000 দিয়েও ব্যাচ করে, 800 টাকা দিয়ে তো ব্যাচই নেই। আমাদের নর্মাল ব্যাচের প্রাইসই 473 টাকা এখন ছিল, ঠিক আছে। 699 লাস্ট ছিল, তারপর সেটা কমে 473 করা হয়েছিল। আর এখন মক টেস্ট ব্যাচ যেটা, সেটার প্রাইস বাড়বে, আমাদের কিছু করার নেই, কারণ ওটাতে খাটনি মারাত্মক, ঠিক আছে। ওকে, ওই কোশ্চেন্সই আমরা তৈরি করছিলাম, সেখান থেকেই কোশ্চেন্স তোমাদের বের করে তোমাদের করানো, ঠিক আছে। টোটাল 30 কোশ্চেন্স আছে এখানে। বলছি একটি মেটাল, একটা ধাতু এক্স লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, অন্য একটা ধাতু ওয়াই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। এক্স করে, ওয়াই করে না, কিন্তু কপার সালফেটের দ্রবণ থেকে তামাকে প্রতিস্থাপিত করতে পারে। তার মানে দেখো, এক্স লঘু সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ওয়াই লঘু সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু কপার সালফেটের দ্রবণ থেকে কী করতে পারে, তামাকে প্রতিস্থাপিত করতে পারে। তার মানে এক্স ওয়াইয়ের থেকে বেশি বিক্রিয়াশীল, ওয়াই কপারের থেকে বেশি বিক্রিয়াশীল। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমাকে বলছে নিচের কোনটি সক্রিয় রাসায়নিক কারেক্ট। দেখো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা একটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার অর্থ হচ্ছে এই এক্স কিন্তু হাইড্রোজেনের থেকে বেশি বিক্রিয়াশীল, ঠিক আছে। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন থাকে তাকে বাইরে বের করে দিচ্ছে। তো অ্যান্সার কিন্তু তোমাদের সি অপশান হবে, কারণ এক্স এইচের থেকে বেশি বিক্রিয়াশীল, কিন্তু এইচের সাথে ওয়াই বিক্রিয়া করে না, হাইড্রোক্লোরিক সাথে ওয়াই বিক্রিয়া করে না, তার মানে ওয়াই এইচের থেকে কম বিক্রিয়াশীল, কিন্তু ওয়াই কপার সালফেটের দ্রবণ থেকে কপারকে বের করে দিতে পারে, মানে ওয়াই কপারের থেকে বেশি বিক্রিয়াশীল। তো এইটা হচ্ছে তোমাদের ক্রম দাঁড়াবে। এটা তো আমরা করেই দিয়েছিলাম, এর সঙ্গে এটাকে মার্চ করে দাও, যেরকম ইনইকুয়ালিটিতে করো, রিজনিংয়ের ইনইকুয়ালিটি, তখন অ্যান্সার তোমাদের সি অপশানই হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে যে একটি ধাতব কার্বনেট, যেটা হচ্ছে এম, আচ্ছা ডবল এম পড়েছে, বাংলাটা না দেখে ইংলিশটা দেখো, ওখানে ডবল এম নেই, এই জায়গায়, ঠিক আছে। MCO3 ধাতব কার্বনেটের নাম হচ্ছে MCO3, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে MCl2 তৈরি করছে, জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এই ধাতব আয়ন M2+কে সালফেট আয়নের সঙ্গে যুক্ত করলে উৎপন্ন যৌগটির সঠিক সংকেত কী হবে। দেখো কত সুন্দর কোশ্চেন্স, ভাবো একবার, হোয়াট আ বিউটিফুল কোশ্চেন্স, হোয়াট এ বিউটিফুল কোশ্চেন্স। দেখো আমরা জানি সালফেট আয়ন যেটা হয় তার ওভারঅল যে যোজ্যতা হয় সেটা হয় 1, ঠিক আছে, যোজ্যতা কী হয় 1 হয়। আর আমরা দেখতেই পাচ্ছি এখানে এই যে এম এর যোজ্যতা হচ্ছে তোমাদের 2+, তাহলে যোজ্যতা ক্রস এক্সচেঞ্জ হবে, মানে এর যোজ্যতা এদিকে চলে যাবে, এর যোজ্যতা এদিকে চলে আসবে, তার মানে এটা কী হবে, এটা M1 হবে, 1কে তো কিছু লেখা হয় না, বাট লিখি চলো, আর এটা হবে SO4(2), ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল সংকেত কী হবে, MSO4(2), দিস উইল বি দ্য কারেক্ট সংকেত। কোথায় আছে, সি অপশানে আছে, দিস উইল বি দ্য কারেক্ট সংকেত, ঠিক আছে। আরে এক মিনিট, আচ্ছা আমি তো এখানে ভুল করলাম, এটা সি তো অপশান হবে না, সি কী করে অপশান হবে। দেখো SO4-এর তো তোমাদের 2- হয়, মাফ করো আমি খেয়াল করিনি, SO4-এর 2- হয়, তাহলে 2 কী হবে, 2 2+কে ক্যান্সেল করে দেবে, তার মানে এখানে কোনো কিছুই থাকবে না, সুতরাং MSO4 হবে, মাফ করো সরি, এটা MSO4 হবে, বাই চান্স দেখলাম তাই, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, এ অপশান কারেক্ট হবে, নট তোমাদের সি অপশান, সি অপশান কারেক্ট হবে না, এইটা কারেক্ট হবে, ঠিক আছে। ক্রস এক্সচেঞ্জই হবে, কিন্তু ক্রস এক্সচেঞ্জে এটাকে ক্যান্সেল করে দেবে, যখন একই যোজ্যতা থাকে ওকে ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি একটা SO4 একটা এমকে স্যাটিসফাই করতে পারবে, ঠিক আছে। সো কারেক্ট আনসার আমার এখানে এইটা হবে।
এই তোমাদের টোটাল 30 বাম্পার কোশ্চেন্স ছিল। কেমন লাগলো জানিও, কটা তুমি অ্যান্সার করতে পেরেছো সেটাও জানিও আমাকে, ওকে। আর যেগুলো বললাম চাইলে তোমরা জয়েন করতে পারো, একটা হাইপ বাটন আছে, ক্লিক করো, এর নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেটাতে জয়েন করতে পারো। পিডিএফ তোমাদের কালকে সকাল বা কালকে একটু বিকেল বা রাত্রের দিকে দেওয়া হবে, এর পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো। আর আমাদের যে গ্রুপ আছে, গ্রুপগুলো তোমরা জয়েন থাকতে পারো, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন থাকতে পারো, ওকে। থ্যাংক ইউ। আর একটা জিনিস, আমাদের যে পেড কোর্স নাম্বার সেটা হচ্ছে 8670838797, ক্যান কল ইউ, ক্যান হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। থ্যাংক ইউ।